তো দেখো, আগে আমরা একটু প্রশ্নটা বুঝি। আমাদের প্রশ্নে বলেছে যে তোমার কাছে একটা নির্দিষ্ট ভরের, মানে তোমার ভর নির্দিষ্ট, একটা গ্যাসের নির্দিষ্ট ভর, ভর নির্দিষ্ট মানে আমরা বলতে পারি তার মোল সংখ্যাও নির্দিষ্ট, মানে নির্দিষ্ট পরিমাণ একটা গ্যাস তোমাকে দিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্নে তোমাকে বলে দিয়েছে গ্যাসটি আদর্শ হতেও পারে, নাও হতে পারে। তার মানে যেই গ্যাসটি তোমাকে দিয়ে দিয়েছে সেই গ্যাসটা কিন্তু আদর্শ গ্যাস নাও হতে পারে, হতেও পারে। আমরা দেখব যে আদর্শ গ্যাস কি। আর একটা জিনিস বলেছে, দেখো, যে জিনিসটা আমরা এখানে ব্যবহার করব সেটা সুপরিবাহী। এটা আমরা সবাই জানি যে সুপরিবাহী কি, হাইলি কন্ডাক্টিভ। হাইলি কন্ডাক্টিভ মানে কি, খুবই তাড়াতাড়ি টেম্পারেচার চেঞ্জ হবে, হিট চেঞ্জ হবে। ভালো করে এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায় নাও ভাইরা। খুবই সুপরিবাহী মানে টেম্পারেচারও তুমি চেঞ্জ করতে পারো, হিটও তুমি চেঞ্জ করতে পারো। এবার আমরা এই কোশ্চেনটাতে চলে আসি। দেখো, এটা একটা পি বনাম ভি গ্রাফ। এই গ্রাফে আমরা একটা জিনিস এখান থেকে দেখো, এই পয়েন্ট এবং এটা গ্রাফে দেওয়া ছিল না, কিন্তু এই তীর চিহ্নগুলো কিন্তু দেওয়া ছিল যে এদিকে এদিকে এদিকে। তো এটা যদি T3 হয়, তুমি যদি সিরিয়াল মেনটেন করো, তাহলে T1 T2 T3 এটা আমরা ধরে নিতে পারি। যেহেতু ওখানে কোশ্চেনে দেওয়া ছিল না, কিছুতে আমাদের করতে হবে, এটা আসলে একটু ত্রুটি। তো আমরা এবার একটা কাজ করি, এটা তো ভি, এটা পি। আমরা যদি এখান থেকে হালকা ডটেড লাইন আঁকি, এখান থেকে হালকা ডটেড লাইন আঁকি, এই জায়গাকে আমরা V1 ধরে নিতে পারি, এই জায়গাকে V2 ধরে নিতে পারি, এই জায়গাকে আমরা P1 ধরে নিতে পারি, এই জায়গাকে P2 ধরে নিতে পারি। এইটুকুটা আমরা ধরে নিতে পারি, যেহেতু ডেটাগুলো দেওয়া নাই। দেওয়া থাকলে অবশ্যই বেশি সুবিধা হতো। এবার আমরা প্রথম যে কাজটা করব, আমরা এই গ্রাফে আসার আগে আমরা একটু ধারাবাহিকভাবে কিছু জিনিস আগে দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, সব অ্যাসাইনমেন্টের সাথে কি এটা মিলবে? এখন বিষয়টা হচ্ছে মিলবে কিনা সেটা তোমরা নিজেরাই বুঝে নাও যে মিলে কিনা। কারণ সলিউশন যদি ভুল হয়, মানে তোমরা যদি ভুল সলিউশন দেখো, তাহলে তো সেটা আসলে দায় আমার বর্তায় না, তাই না? ঠিক আছে, দেখি, আমিও মানুষ, ভুল হইতেই পারে। আমরা চেষ্টা করি বেসিক থেকে আগাইতে। তাহলে প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি, আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস, এই জিনিসটা আসলে কি, ঠিক আছে? তো আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস এই জিনিসটা কি, এটা আমরা প্রথমে জানি। তো দেখো, আদর্শ গ্যাস, তো সোজা কথা, মানে তোমরা অনেকেই পড়ে থাকতে পারো, নাও পড়ে থাকতে পারো, তাহলে আমি একটু বলে দিই। দেখো, এখানে কয়েকজন বিজ্ঞানী সূত্র আছে। বিজ্ঞানী বয়েলের একটা সূত্র আছে। এই সূত্রটা এরকম, যদি কখনো আমরা টেম্পারেচারকে ফিক্সড রাখি, দেখো ভালো করে, যদি টেম্পারেচারকে আমরা ফিক্সড রাখি, টেম্পারেচারকে যদি আমরা ফিক্সড রাখি, তাহলে আমার প্রেশার ইজ প্রপোর্শনাল টু 1/ভলিউম, মানে চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে বয়েলের সূত্র। চার্লসের সূত্রটা হচ্ছে, যদি আমরা কি করতে পারি বলো তো, আমরা এবার টেম্পারেচারকে ফিক্সড রেখেছিলাম, এবার আমরা প্রেশারকে ফিক্সড রাখবো। খুবই সহজ, বিতে বয়েল, বয়েলের টেম্পারেচার ফিক্স, চতে চার্লস, চতে চাপ, চাপ ফিক্স। চাপ ফিক্স থাকলে আমরা বলতে পারি যে আমাদের টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু ভলিউম হবে। আর এর সাথে অ্যাভোগাড্রো যদি আমরা মিলাই বা এই দুটাকে যদি সমন্বয় করি, তাহলে আমরা এখান থেকে আমরা এই সূত্রটা পাই। এটা তোমাদের মানে ফার্স্ট পার্টের 10 নম্বর অধ্যায়ে পড়ে যাওয়ার কথা, যে পিভি সমান এনআরটি। তাহলে আমরা এক কথায় কিন্তু একটা কথা বলতে পারি, দেখো, যে সকল গ্যাস পিভি সমান এনআরটি মেনে চলে, দে আর আইডিয়াল। যদি না মেনে চলে তাহলে রিয়েল গ্যাস, মানে বাস্তব গ্যাস। তাহলে আমরা এই দুইটা ভাগ কিন্তু প্রথমে শিখে গেলাম, ঠিক আছে? যে যদি কোনো গ্যাস এই সূত্রটা মেনে চলে, ভাইয়ারা এই সূত্রটা কি, এই সূত্রটা আসলে 3টা ধাপ আছে। আমি এই সূত্র থেকে 3টা গ্রাফ আঁকতে পারি, ঠিক আছে? তোমরা একটু খেয়াল করো, এই 3টা গ্রাফ আগে একটু বোঝার চেষ্টা করো, যে এই সূত্র থেকে আমরা আসলে 3টা গ্রাফ আঁকতে পারি। কোন 3টা গ্রাফ একটু খেয়াল করো তোমরা। আমরা দেখো, আমরা এখানে পি দিতে পারি, এখানে ভি দিতে পারি,
এখানে টেম্পারেচার দিতে পারি, এখানে ভলিউম দিতে পারি। তো আমরা দুইটাই আগে দেখি। তো আমি যদি এখানে বলে দিই টেম্পারেচার স্থির, দেখো এই স্থির কথাটা ভেরি ইম্পর্টেন্ট। যদি আমি টেম্পারেচার স্থির বলে দিই কথাটা, তাহলে আমরা কি পাই দেখো, এখানে যদি টেম্পারেচার স্থির হয়, এন এবং আর দুইটাই ধ্রুবক রাশি। এইখানে আমার এনও ফিক্সড, আর একটা ধ্রুবক, এটা একটা ধ্রুব, ঠিক আছে? ধ্রুব নিয়ে পরে আমরা কথা বলবো, এটা একটা ধ্রুব রাশি। তো আর এর দুইটা মান খুব পরিচিত, মানে মনে রাখতে হয়, কখনো কোনটা ইউজ করতে হয় সেটা পরের কথা। একটা হচ্ছে 3 এত জুল পার মোল পার কেলভিন, আর একটা হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। মানে একটা লিটার এককে থাকলে আর একটা এসআই এককে থাকলে এই দুইটা মান আমরা মনে রাখবো আরের। তো সোজা কথা এটা হচ্ছে ধ্রুবক। তাহলে যদি এটা টি যদি ধ্রুবক হয়, তাহলে আমরা সোজা সবটা বয়েলের সূত্র চলে আসবে, পি ইজ প্রপোর্শনাল টু 1/v। তা আমি গ্রাফের ক্লাসে বলেছিলাম -1 মানে বক্ররেখা হবে। তাহলে জাস্ট এটা একটা বক্ররেখা হবে এবং মাইনাস স্লোপ তাই নিচে নামবে, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। যদি টি স্থির থাকে, আই রিপিট, টি স্থির থাকে, তাহলে এই গ্রাফে কি এই লাইনটা দেখো, এখানে T2 এখানে T3, টি কিন্তু স্থির না। এটা দেখে তোমার বলার সুযোগ নাই যে এটাকে মানে না। একটু ভালো করে খেয়াল করো, এই লাইনটা দেখে আর এটা যে মিলছে না আকৃতিতে, তাই তুমি বলে দিবা যে এইটা আর এইটা মিলছে না, মানে এই রেখাটা এবং এই রেখাটা মিলছে না, তাই তুমি বলে দিবা যে এটা আদর্শ গ্যাস না। আদর্শ গ্যাস না তা কিন্তু হবে না, কারণ এখানে টি স্থির, এখানে কিন্তু টি স্থির না, এখানে T2 এবং T3 আলাদা টেম্পারেচার। তাহলে বুঝতে পারলা কি এই গ্রাফটা এবং এই গ্রাফটার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে এই গ্রাফের টেম্পারেচার স্থির, এই গ্রাফের এইখানে এবং এইখানে টেম্পারেচার স্থির না। পার্থক্যটা কি বুঝতে পারলা? আচ্ছা, আমি সাজিয়ে লিখবো, তোমরা লিখতেও পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? শুধু ক্লাসটা দেখো, আমি সলিউশনে আগে বেসিক বুঝিয়ে তারপরে যাব, ঠিক আছে? তোমরা সলিউশন নিয়ে আগে ভেবো না, আগে যেইটুকুটা পড়াচ্ছে এইটুকুটা দেখো। তাহলে টি স্থির থাকলে এটা আমাদের গ্রাফ মিন করে। এখন যদি আমরা টিভি গ্রাফে পি কে স্থির রাখি, দেখো পি কে যদি স্থির রাখি, আমি যদি এখান থেকে পি কে ভ্যানিশ করে দিই, তাহলে টি ইজ প্রপোর্শনাল টু ভি দাঁড়ায়। তার মানে এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা হবে, এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা হবে। এই গ্রাফে কিন্তু কি নাই দেখো তো ভাইয়ারা, এই গ্রাফটাতে আবার রিপিট করছি আমি, এই গ্রাফটাতে পি কিন্তু স্থির, তুমি ভিন্ন পি এর জন্য আঁকতে পারছো না। আবার আরও একটা প্রক্রিয়া আছে তোমাদের বইয়ে, তো 4টা প্রক্রিয়াগুলো আমি একটু দেখাই দিব, ঠিক আছে? তো দেখানোর আগে আমরা একটু মূল জিনিসে চলে যাই, যেটা আমাদের লাগবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা চলে যাব এবার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা তোমাদের সবার আসলে জানা, খুব সহজ একটা সূত্র। তো যারা জানো না, অনেকে তো বই খুলোনি, তাদেরও তো বুঝতে হবে, তাই না? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা খুবই সহজ। আমি ধরো যদি আমরা চিন্তা করি একটা সিলিন্ডার বা একটা পিস্টন যদি চিন্তা করি, ধরো মনে করো এটাই আমার একটা চেম্বার, মানে এটা একটা সিরিঞ্জের মতো চিন্তা করো, এর ভিতরে গ্যাস আছে। এর ভিতরে যদি গ্যাস থাকে, আমি কি করলাম, আমি এর পিছনে এখানে মোমবাতি দিয়ে আগুন দিচ্ছি, মানে সোজা কথা আমি একে হিট দিচ্ছি। তাহলে হিট এক ধরনের শক্তি না? থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল বলছে আমি যদি একে হিট দেই, কিছুটা অংশ এই গ্যাসটাকে, মানে এইখানে যদি একটা পিস্টন লাগানো থাকতো, মানে দেখো এটা যদি ফিক্সড না হয়ে এরকম মুভিং করে, এটা যদি মানে সিরিঞ্জ ইঞ্জেকশন বাসায় পেলাম না এখন খুঁজে, ধরো ইঞ্জেকশনের মতো যদি এটা এরকম মুভিং করে, যদি এরকম মুভিং হয়, তাহলে এই হিটটার কারণে এই গ্যাসটা তার এরিয়াটা বাড়িয়ে দিবে। মানে যদি একটা পিস্টন চিন্তা করো, পিস্টনটা উপরে উঠে যাবে। মানে বিষয়টা কি করবে দেখো, এটা যদি তোমার গাড়ির একটা পিস্টন হয়, ধরো এটা যদি একটা পিস্টন হয়, তুমি যদি এখানে হিট দাও, এখানে হিট দিলে হবে কি, এই জায়গাটার পিস্টনটা একটু উপরে উঠে যাবে। তাহলে উপরে উঠলো, তাহলে হওয়া উচিতটা কি ছিল,
তুমি এখানে ধরো ডাব্লু পরিমাণ কাজ করলা, এই ডাব্লু পরিমাণ কাজের সমানই পিস্টনটা উঠতে কৃতকাজ হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যায় যে সেটা হয় না। কেন হয় না? এই গ্যাসটার মধ্যে অণু পরমাণু আছে, তার গতিশীল। এই অণু পরমাণুগুলা যখন শক্তি লাভ করে, আবারও বলছি ভাইয়ারা, অণু পরমাণুগুলা যখন শক্তি লাভ করে তারা আরো বেশি গতিশীল হয়ে যায়। তাহলে আরো যদি গতিশীল হয়ে যায়, তাদের কি একটা অভ্যন্তরীণ শক্তি, মানে নিজেদের শক্তির পরিবর্তন হলো না? মানে তুমি চাচ্ছিলা এই পিস্টনটাকে তুলতে, তোমার উদ্দেশ্য হচ্ছে পিস্টনটাকে খেলানো, গ্যাসকে প্রসারণ করা তোমার উদ্দেশ্য না। তুমি গাড়ির কথা চিন্তা করো, গাড়ি চলে পিস্টন উঠানামা করে, তোমার উদ্দেশ্য হচ্ছে এই পিস্টনটাকে খেলানো। তুমি তাপ দিলা সেই উদ্দেশ্যে, পিস্টন খেলার সাথে সাথে এই গ্যাসটার শক্তিও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে দেখো, এই জিনিসটার এটা কখনোই সমান হবে না, কখনো না, মানে সমান হবে না ইন জেনারেল সেন্স। তখনই বলতেছে যে আমরা যদি কোনো সিস্টেমে ডিকিউ পরিমাণ শক্তি দেই, আবারও বলছি ডিকিউ পরিমাণ শক্তি যদি আমরা দেই এবং আমরা যদি ডিডাব্লিউ পরিমাণ আউটপুট পাই, তাহলে এটা আমার ইনপুট, এটা আমার আউটপুট। এই ইনপুট থেকে আউটপুট বাদ দিলে যেইটুকুটা থাকে, এইটুকুটা আমার এই গ্যাসের সিস্টেমের চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলি অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে। এইটুকুটা আমার অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে, যেটা আমি ডিকিউ মাইনাস ডিডাব্লিউ করলে পাবো। তাহলে এটাকে জাস্ট একটু জোড়াতালি লাগাই দিই, দেখো তাহলে ফার্স্ট লটা লিখলে এরকম হয়ে যায়, ডিকিউ মানে আমার দেওয়া তাপ, সেই তাপটা হবে অন্তস্থ শক্তি পরিবর্তন প্লাস কৃতকাজের সমান। এটাকে বলে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। ঠিক আছে? তো এটা দেখে তোমরা এটাকে কিন্তু আবার অনেকে উল্টা করেও লেখে, মানে বিষয়টা বোঝো। এখানে তিনটা টার্ম আছে, আবারও বলি তিনটা টার্ম আছে, প্রত্যেকটা টার্মই কিন্তু শক্তি। আবার রিপিট করছি, প্রত্যেকটা টার্মই হচ্ছে শক্তি। কি ভাইয়ারা? শক্তি। একটা ছোট্ট তোমাদের একটু তোমরা কেমন আছো এবং তোমাদের আইকিউ টেস্ট করার জন্য একটা সিম্পল কোশ্চেন আমি করি। আসলে এমসিকিউ টাইপের কোশ্চেন না করলে আমার আসলে পড়াইতে ভাল লাগে না। তাহলে এটা হচ্ছে তাপ, আবারও বলছি এটা হচ্ছে তাপ, এটা হচ্ছে অন্তস্থ শক্তি, এটা হচ্ছে কাজ। তাহলে তোমরা আমাকে বলো ভাইয়ারা, অন্তস্থ শক্তির একক কি? অন্তস্থ শক্তির একক কি? একবারে বাচ্চাদের কোশ্চেন। ঠিক আছে, অন্তস্থ শক্তির একক কি? অপশান দিব? অপশান দিব না, এটার অপশান লাগবে না। অন্তস্থ শক্তির একক কি? একটা অক্ষরেই লেখা যাবে তো, তাই আর অপশান দিলাম না। তাড়াতাড়ি কমেন্ট করে জানাও ভাইয়ারা, অন্তস্থ শক্তির একক কি? তুর্য বলেছ জুল, আব্দুল হাদি শেখ জুল, তৌফিক আহমেদ জুল, সাবরিনা আক্তার জুল। বাহ, কি সুন্দর! তার মানে তোমরা সবাই জানো অন্তস্থ শক্তির একক জুল। তার মানে দেখো, পৃথিবীতে যত ধরনের শক্তি আছে, ধরো আম শক্তি, জাম শক্তি, মূলা শক্তি, লাস্টে শক্তি যদি থাকে তার একক হচ্ছে জুল। তার মানে এই প্রত্যেকটা রাশির একক হচ্ছে জুল। বলেই তো যোগ করা যায়, মনে রাখবা, যোগ গরুর সাথে গরুকেই করা যায়, ছাগলের সাথে ছাগলকেই করা যায়। তার মানে শক্তির সাথে শক্তিকেই যোগ করা যাবে। আর কাজও এক ধরনের শক্তি, নো প্রবলেম। তাহলে এই তিনটাই যদি শক্তি হয়, এই তিনটাই স্কেলার রাশি। আই রিপিট, তিনটাই স্কেলার রাশি। তাহলে এই তিনটা জিনিসই স্কেলার রাশি। স্কেলার রাশি হলে আমাদের দিক নিয়ে কিন্তু কোনো চিন্তা ভাবনাই নাই, জাস্ট মান। তার মানে এই প্রত্যেকটা রাশির দেখো প্লাস এবং মাইনাস দুইটা করে মান হতে পারে। ডিকিউ প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, ডিইউ প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, ডিডাব্লিউ প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। ঠিক আছে, এই প্লাস মাইনাস কনভেনশনের উপরে ভিত্তি করে ধরো আমি এখান থেকে কিন্তু এই লাইনটাও লিখতে পারি, ডিইউ ইকুয়ালস টু ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। আমি লিখতে পারি না? বাট এই মাইনাসটাকে আমি চিন্তা করলাম যে এই মাইনাসটা যখন আমি ধরবো, আবারও বলছি ভাইয়ারা, আমি যখন এই মাইনাসটা ধরবো, এই মাইনাসটাকে আমি প্লাস বানায় এই ডিকিউ এর চিহ্নটাকে চেঞ্জ করে দিলাম। মানে ধরো কৃতকাজ যদি আগে 100 জুল পজিটিভ হতো,
এখন 100 জুল পজিটিভ হলে আমি ওটাকে 100 জুল নেগেটিভ বলবো, তাহলে এখানেও যদি আমি প্লাস দেই কোনো কিন্তু প্রবলেম নাই। এই সূত্রটাও সত্য, কোনো সমস্যা নাই, এটাও সত্য সূত্র। জাস্ট রিমেম্বার তুমি কেমন করে প্লাস এবং মাইনাস এটাকে ডিনোট করছো, এটার বিষয়। তুমি যেইভাবে করে প্লাস ডিনোট করবা সেইভাবে করে থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটা ডিনোট হয়ে যাবে। মানে তুমি একটু আগে পিছিয়ে লিখলে জাস্ট সেই হিসেবে প্লাস মাইনাসটা চেঞ্জ করবা। তো তোমাদের বইয়ে এটাই লেখা আছে, তোমরা এটাকে ফলো করবা, এটা দিয়ে আমরাও অঙ্ক করব, কোনো সমস্যা নাই, এটা তোমাদের বইয়ে আছে। এটাও কিন্তু অনেক ভালো ভালো বইয়ে এই জিনিসটাও আছে যে ডিইউ সমান ডিকিউ প্লাস ডিডাব্লিউ, আলাদা কিছুই না। এখানে যেই ডাব্লিউটা প্লাস এখানে সেই ডাব্লিউটা মাইনাস, এখানে যেই ডাব্লিউটা মাইনাস এখানে সেই ডাব্লিউটা প্লাস, আর কিছুই না, ভেরি ইজি। তাহলে তোমাদের এই টুকুটার উপরে একটা ছোট্ট এমসিকিউ দিয়ে দিই আমি। থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল কোনটি? ফার্স্ট ল কোনটি নয়, কোনটি? ঠিক আছে, তাহলে এই নাম্বার অপশানে দিলাম ডি কিউ সমান ডি ইউ প্লাস ডিডাব্লিউ, বি নাম্বার অপশানে দিলাম ডি ইউ সমান ডি কিউ প্লাস ডিডাব্লিউ, 3 নাম্বার অপশানে দিলাম ই ইনপুট সমান ই ইনপুট মাইনাস ই আউটপুট ইকুয়ালস টু ই সিস্টেম। 4 নাম্বারে দিলাম অল। দেখি তোমরা এই এমসিকিউটার উত্তর দিতে পারো কিনা, একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো ভাইয়ারা যে এই এমসিকিউটার উত্তর তোমরা দিতে পারো কিনা। তাড়াতাড়ি জানাও ভাইয়ারা, এই ফার্স্ট ল কোনটা, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল কোনটা? সাবরিনা আক্তার বলছো এ এবং সি, তারপরে তন্ময় বলছো অল, ধৈর্য বলছো বি অপশান ভুল লিখেছেন। ভাইয়া একটু আগে কি পড়াইলাম, একটু আগে পড়াইলামটা কি, যে এই জিনিসটাকে আমরা এইভাবে ঘুরিয়ে পেঁচিয়েও লিখতে পারি, এটাই তো পড়ালাম। তার মানে তোমরা ক্লাস করছো না, তোমরা ঘুমাচ্ছ। তোমরা যে ক্লাসে বসে থেকে ঘুমাচ্ছ আমি এটা খুব ভালো করে বুঝে গেলাম কিন্তু তোমাদের কমেন্ট পড়ে। ঠিক আছে, তোমরা ক্লাস করতে করতে ঘুমাচ্ছ, অত্যন্ত দুঃখের বিষয়। তো এই কোশ্চেনটার উত্তর হবে অল। মানে এটা তো তোমাদের বই লেখাই থাকে। আমি কিন্তু ডি ইউ ডি কিউ, ও এখানে আবার একটা ভুল লিখেছিলাম গো, এটা ডি ডাব্লিউ হবে, ঠিক আছে, সেই হিসাবে আবার অনেকে ঠিক দিছো। আমি আসলে লিখতে গিয়ে ভুল করে ডি কিউ লিখে ফেলেছিলাম, ওটা স্লিপ অফ দ্য পেন। তো এটা তো ঠিক আছেই, আর এটা তো এখান থেকে এটার উৎপত্তি, এটা তো হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বিষয়টা হচ্ছে এটাও হবে, জাস্ট এই সাইনগুলো প্লাস মাইনাসের কনভেনশনটা চেঞ্জ করতে হবে। এটাও সত্য, এটাতেও কোনো প্রবলেম নাই, এটা কিন্তু মনে রাখতে হবে, তোমাদের এমসিকিউ ইম্পর্টেন্ট। তাহলে এই তিনটাই থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল ডিনোট করে, কোনো প্রবলেম নাই এটাতে। তাহলে এই জায়গাটা আসলে কি বোঝায় আমাদেরকে, যে একটা সিস্টেমে কি পরিমাণ শক্তি ঢুকছে, কি পরিমাণ শক্তি বের হচ্ছে। ঢুকা মানে ধর এখান দিয়ে ঢুকছে 100 লিটার, বার হচ্ছে 90 লিটার, যে 10 লিটার থেকে গেল এটা এর লাভ। এমনও হতে পারতো ঢুকছে বেশি, মানে এর মধ্যের পরিবর্তন কত, ওই 10, তাহলে এইটুকুটা ঢুকছে এইটুকুটা বের হচ্ছে, বিয়োগফলই হচ্ছে সিস্টেমের এনার্জি। ঠিক আছে, তাহলে এই তিনটাই থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল ডিনোট করে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা ফার্স্ট লয়ের এই জায়গাটা বুঝে গেলাম। এখন আমরা বাকি প্লাস মাইনাস নিয়ে আলোচনা আজকে আমার দরকার নাই। আমরা এখন খুব ভালো করে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে আমরা ডিইউকে নিয়ে একটু আলোচনা করব, কারণ ডিইউ আমাদের সবচেয়ে বেশি লাগবে এবং এই অ্যাসাইনমেন্টের আসল সলিউশনের জন্য এই ডিইউ জিনিসটাই আমাদের কাছে সবচেয়ে বেশি কাম্য। ঠিক আছে, আমাদের কাছে ডিইউ এই জিনিসটাই সবচেয়ে বেশি কাম্য। যদি ডিইউ আমরা ঠিকভাবে না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা আসলে কোনো কিছুই করতে পারবো না। ঠিক আছে, তাই আমাদেরকে আসলে ডিইউ এই জিনিসটা জানতে হবে। তাহলে আমরা এখন যে জিনিসটাকে নিয়ে শিখব সেটা হচ্ছে অন্তস্থ শক্তি। এখন আমরা শিখব অন্তস্থ শক্তি। তাহলে অন্তস্থ শক্তি কি জিনিস আসলে বুঝি।
অন্তস্থ শক্তি মানে আমি যদি একটা কথাই বলি, একটা গ্যাসের এভরি এনার্জি, প্রত্যেক ধরনের এনার্জি যা একটা গ্যাসের মধ্যে থাকে, তার ইন্টারমলিকুলার এনার্জি, তার গতি শক্তি, তার এভরিথিং, প্রত্যেকটা জিনিসের সমন্বয় হচ্ছে গ্যাসের অন্তস্থ শক্তি। তাহলে প্রত্যেকটা জিনিসের সমন্বয় হচ্ছে যে কোনো গ্যাসের অন্তস্থ শক্তি। ভালো করে মনে রাখো, প্রত্যেকটা জিনিস। তাহলে কি কি হতে পারে এর মধ্যে? এই অন্তস্থ শক্তির মধ্যে গ্যাসের গতি শক্তি হতে পারে, তার অণুগুলোর কম্পন শক্তি হতে পারে, যত ধরনের শক্তি হতে পারে, ঠিক আছে। ধরো মানে কোনোভাবে আকর্ষণ বিকর্ষণের ফলে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা মানে এভরিথিং, অল, মানে অণু পরমাণু রিলেটেড। এটা যদি গ্যাস হয়, এদের 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 মধ্যে যত ধরনের শক্তি সম্ভব সব কিছুই অন্তস্থ শক্তি, ঠিক আছে। এবার এই অন্তস্থ শক্তি নিয়ে আমাদেরকে প্রথমে একটা জিনিস শিখতে হবে। সেই জিনিসটা কি জানো ভাইয়েরা? এই যে আদর্শ গ্যাস বাস্তব গ্যাস নিয়ে আমরা এত ক্যাচাল করছি, তাই না? এই ক্যাচালটার একটা আসল কারণ আছে। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস নিয়ে আমরা যে ক্যাচাল করছি, দেখো ক্যাচালটা কি জানো? এই যে অন্তস্থ শক্তি ইউ, অন্তস্থ শক্তি ইউ আদর্শ গ্যাসের ক্ষেত্রে কেবলমাত্র টেম্পারেচারের ফাংশন। তাহলে কোথায়? আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে অন্তস্থ শক্তি কেবলমাত্র তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তন হয়, অন্য কোনো জিনিসের পরিবর্তনে পরিবর্তন হয় না। আবারও বলছি, অন্তস্থ শক্তি আদর্শ গ্যাসের ক্ষেত্রে কেবলমাত্র তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তন হয়, অন্য কিছুর পরিবর্তনে তার কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা কেবলমাত্র তাপমাত্রার ফাংশন, তাপমাত্রার ফাংশন। বাট ইন রিয়েল গ্যাস, আমরা যদি আদর্শ না বলে রিয়েল গ্যাসের জন্য চিন্তা করি, মানে আমরা যখন আদর্শে গেছিলাম এই প্রত্যেকটা জিনিসকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, আমরা শুধু গতিশক্তি, অন্তস্থ শক্তি বলতে আমরা খালি গতিশক্তি, ঠিক আছে। যারা সেকেন্ড ইয়ারে একটু দেখেছো তোমরা খেয়াল করবা 3/2 nRT বলে আমরা অভ্যস্ত, মানে আমরা খালি গতিশক্তিকে ডিনোট করি অন্তস্থ শক্তি বলতে আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা বাস্তব গ্যাস, আমাদের রিয়েল লাইফের যেগুলা গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আসল রিয়েল লাইফের যেগুলা গ্যাস, সেই গ্যাসগুলা নিয়ে যখন আমরা চিন্তা করব, তখন কি হবে জানো? তখন এই যে আমাদের অভ্যন্তরীণ শক্তি আছে, এই অভ্যন্তরীণ শক্তি, খুবই সাংঘাতিক কথা, গ্যাসের চলরাশি আগে সেজন্য আমাদেরকে একটু জেনে নিতে হয়। গ্যাসের চলরাশি তিনটা, একটা টেম্পারেচার, প্রেসার, ভলিউম, পিভিটি। অভ্যন্তরীণ শক্তি রিয়েল গ্যাসে যে কোনো দুইটা জিনিসের ফাংশন, একটাকে স্থির রেখে আমরা যে কোনো দুইটা জিনিসের ফাংশন হিসেবে অন্তস্থ শক্তিকে প্রকাশ করতে পারি। আবারও বলি, তাহলে অন্তস্থ শক্তিকে আমরা রিয়েল গ্যাসের ক্ষেত্রে বলতে পারি প্রেসার এবং টেম্পারেচারের ফাংশন, আমরা বলতে পারি প্রেসার এবং ভলিউমের ফাংশন, আমরা বলতে পারি টেম্পারেচার এবং ভলিউমের ফাংশন। এই তিনটার যে কোনোটাই সত্য ফর রিয়েল গ্যাস। ভালো করে পার্থক্যটা বুঝো, এটা ছাড়া তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের সলিউশন করাই যাবে না। যদি বাস্তব গ্যাস হয় তাহলে অন্তস্থ শক্তি টেম্পারেচার প্রেসারেরও ফাংশন, প্রেসার ভলিউমেরও ফাংশন এবং টেম্পারেচার ভলিউমেরও ফাংশন, মানে সেটা পিভিটি তিনটারই ফাংশন। আর যদি আদর্শ গ্যাস হয় সেটা কেবলমাত্র তাপমাত্রার ফাংশন। এবং যদি তোমরা ভার্সিটি এবং মেডিকেলের কোশ্চেন অ্যানালাইসিস করো, এই কোশ্চেনটা না আসলে পরীক্ষায় হয় না। আমি একটু তাহলে দুইটা কোশ্চেন, এইটুকুটা যা পড়ালাম, একটু দুইটা প্রশ্ন তোমাদেরকে করে নিই, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। ঝট করে উত্তর দাও, ঠিক আছে? তাহলে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2। তাহলে প্রথমটা বলবো, আদর্শ গ্যাসে ইউ ইন্টারনাল এনার্জি নির্ভরশীল
নির্ভরশীল, 1 নাম্বার প্রেশার, বি নাম্বার টেম্পারেচার, সি নাম্বার ভলিউম, ডি নাম্বার অল। রিয়েল গ্যাস, ইন রিয়েল গ্যাস ইউ নির্ভরশীল, ইউ নির্ভর করে এ নাম্বার প্রেশার, বি নাম্বার টেম্পারেচার, সি নাম্বার ভলিউম, ডি নাম্বার অল। তাড়াতাড়ি উত্তর দাও দেখি তোমরা এইটুকুটা কি বুঝলা। এই দুইটা কোশ্চেন আসলে তোমরা মুখস্থ করে এটার সাথে এটাকে গুলাও, এটার সাথে এটাকে গুলাও, মুখস্থ করার কোনো বিষয় না। আদর্শ গ্যাস মানে কেবলমাত্র, পরে বলি, আগে উত্তরটা দেখে নিই তোমরা আসলে উত্তরটা দিতে পারো কিনা, দেখি তোমরা উত্তর দিয়েছো কিনা। তাহলে তোমরা উত্তর দিয়েছো যে 1-এর উত্তর হচ্ছে টেম্পারেচার, 2 নাম্বার হচ্ছে অল। 1-এর উত্তর টেম্পারেচার, 2 অল। বাহ, এখন পর্যন্ত যতগুলো উত্তর দেখলাম সবাই সঠিক উত্তর দিয়েছো। তাহলে কি দেখলাম? আদর্শ গ্যাসে অন্তস্থ শক্তি কেবলমাত্র টেম্পারেচারের উপর নির্ভর করে, কিন্তু বাস্তব গ্যাসে অন্তস্থ শক্তি টেম্পারেচার, প্রেশার এবং ভলিউম তিনটার উপরই নির্ভর করে। তাই তিনটার আলাদা আলাদা ফাংশন এইভাবে প্রকাশ করা যায় রিয়েল গ্যাসের ক্ষেত্রে, যেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রয়োজনই পড়ে না, কারণ সেটা কেবলমাত্র তাপমাত্রার ফাংশন। তোমরা অনেকেই গোলমিল পাকাও। কি গোলমিল পাকাও ভাইয়ারা? টিভি সমান এনআরটি। আমি তোমাদের মনের প্রশ্ন আমাকে অনেকজন করেছো, অনেক ছাত্রছাত্রী আগে করছো, সবাইকে উত্তর দিচ্ছি। বলে ভাই এই দেখেন, টেম্পারেচারের উপর যদি ডিপেন্ড করে, এই টেম্পারেচার চেঞ্জ করলে তো পিও চেঞ্জ হয়, ভিও চেঞ্জ হয়। কিন্তু এটা মনে রাখবা, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে পিভি, এই জিনিসটাই তো কনস্ট্যান্ট। তাই তুমি যতই টেম্পারেচার চেঞ্জ করো না কেন, পিভি এর গুণফল কি হয়? গুণফল কি হয়? এই যে টেম্পারেচার যখন চেঞ্জ করো তুমি, পি এবং ভি দুটাই পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে? এই পরিবর্তনের ফলে অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। এটাই ডেফিনেশন। মানে আগে অন্তস্থ শক্তির পরিবর্তন ক্যালকুলেশন করে আমাদেরকে এখানে যেতে হবে। অন্তস্থ শক্তির পরিবর্তন কেবলমাত্র তাপমাত্রার উপরই নির্ভর করে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, কিন্তু রিয়েলের ক্ষেত্রে প্রত্যেকটার উপর। এটা মাথার মধ্যে ঢুকানোটাই আগে উদ্দেশ্য ছিল। তাহলে আশা করছি এই পর্যন্ত তোমাদের মাথায় ঢুকে গেছে। তাহলে এইটুকুটা যদি ঢুকে যায়, তাহলে এখন দেখো ভাইয়ারা, এটা আদর্শও হতে পারে, রিয়েলও হতে পারে। আপাতত আমরা এইটুকুটা মাথায় নিয়ে নিই। আদর্শ হলে কিন্তু আমাদের ইউ শুধু টেম্পারেচারের ফাংশন হতো। তোমরা যারা জানো একটু বলে দিই, পরে আমি দেখাচ্ছি। অনেকে এনসিবিডিটি দিয়ে অঙ্ক করে ফেলো, ওটা আদর্শ গ্যাস হলে হয়ে যাবে ভাইয়ারা। যদি বাস্তব গ্যাস হয় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? হবে না। ঠিক আছে? তাহলে দেখো, আমরা এখন ইউ সম্পর্কে জানলাম যে এটা আদর্শ গ্যাসের জন্য সত্য, এটা রিয়েল গ্যাসের জন্য সত্য। রিয়েল গ্যাসের জন্য যেটা সত্য, এটা কিন্তু আদর্শের জন্য সত্য হবে, কোনো সমস্যা নাই। এই কন্ডিশনটা এর মধ্যেই আছে, কিন্তু এই পুরো কন্ডিশনটা এর মধ্যে নাই। তার মানে রিয়েলেরটা আদর্শকেও তুমি ফলাইতে পারবা, কোনো প্রবলেম নাই। কিন্তু এবার একটা প্রশ্ন দেখি, আমি একটু আগে তোমাদের পড়ালাম যে এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল। এই সূত্রটা কার কার ক্ষেত্রে প্রযোজ্য? ক্ষেত্রে প্রযোজ্য। আগে এইগুলা ক্লিয়ার না করলে তোমরা কেমন করে সলিউশন বুঝবা? তোমরা তো ঠিক ভুল বুঝতেই পারবা না। 1 নাম্বার, এটা আইডিয়াল গ্যাসের জন্য বা আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য। 2 নাম্বার, এটা কি রিয়েল গ্যাসের জন্য প্রযোজ্য। 3 নাম্বার, এটা কি বোথ গ্যাসের জন্য প্রযোজ্য। এই অপশনটা তাড়াতাড়ি এমসিকিউটার অ্যান্সার একটু বলে দাও, তাড়াতাড়ি একটু কমেন্ট করো যে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ কার কার ক্ষেত্রে প্রযোজ্য? আদর্শ, বাস্তব, নাকি দুইটার ক্ষেত্রেই এটা প্রযোজ্য? তাড়াতাড়ি কমেন্ট করো ভাইয়ারা। এটা কি আমার একজন বলেছে ভাইয়া চেহারা অন্যরকম, পাঠশালায় একরকম আর এখন অন্যরকম মনে হচ্ছে। ভাইয়া আমি মাঝখানে 20 কেজি ওজন কমিয়েছি পারফেক্ট ডায়েট করে, বুঝতে পেরেছো? তাহলে কেমন করে চেহারা একই মনে হবে? 20 কেজি কি কম মনে হয় তোমার কাছে? ঠিক আছে, যাই হোক, সেটা পরের কথা, ওগুলাও শিখাবো নি একদিন। বাহ, সবাই পারতেছে। আমি ভালো পড়াচ্ছি খুব, নাকি তোমরা খুব ভালো পারতেছো, এটা হচ্ছে বিষয়। তাহলে সবাই উত্তর দিয়েছো সি, কিন্তু উত্তর দিয়েছো কম। তো একটা গল্প একটু বলেই দিই, নাহলে কিন্তু হবে না। শুধু আমাদের নার্ভগুলো এমনভাবে ডেভেলপ করা, আমাদের নার্ভ সেলগুলো এমনভাবে ডেভেলপ করা, ওই যে বলে না কেউ দেখে শিখে কেউ ঠেকে শিখে। আমরা যদি একটা জিনিস ভুল করি, ওটা কিন্তু আমাদের একবারে শর্ট টার্ম মেমোরিতে থাকে না, একটু মেমোরিতে গেঁথে যায়। তাই ভুল হোক, কমেন্ট করো। এই যে কমেন্ট করলা, উত্তর কে তোমার নাম নিয়ে নিয়ে পড়তে আছে, তো তাই না? তুমি কমেন্ট করলা, তোমার উত্তরটা ভুল হলো, আমি যখন বলবো তুমি খেয়াল করবা, হ্যাঁ ভাই আমার উত্তরটা ভুল হয়েছে, ওই জিনিসটা তোমার মাথার মধ্যে গেঁথে যাবে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে দেখো ধীরে ধীরে আমরা আসি। তাহলে এই সূত্রটা কিন্তু আমাদের
রিয়েলের ক্ষেত্রেও প্রযোজ্য, আদর্শর ক্ষেত্রেও প্রযোজ্য। তার মানে এই আমাদের অঙ্কে এটা ব্যবহার করতে আমাদেরকে বাধবে না, এইটুকুটা ব্যবহার করতে আমাদের কোনো সমস্যা নাই, সেটা আদর্শ হোক রিয়েল হোক। তাহলে আমরা এটাও ব্যবহার করতে পারবো, এটাও ব্যবহার করতে পারবো। এই দুইটা কথা ক্লিয়ার কিনা ভাইয়ারা একটু বলো, সেটা আদর্শ হোক আর রিয়েল হোক। আমি যেই কথাটা বললাম ভাইয়ারা, এই কথাটা ক্লিয়ার কিনা একটু তাড়াতাড়ি জানাও যে ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার না। এটা রিয়েল, এটা এই সূত্র এবং এই সূত্র ব্যবহার করতে আমাদের কোনো বাধা নাই। এই কথাটা বুঝতে পেরেছো কিনা তাড়াতাড়ি বলো। ওমা বলে না কেন, এটা কি হারাই গেল নাকি? আচ্ছা, তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এই দুটো সূত্র ব্যবহার করতে আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা শিখবো ভাইয়ারা আপুরা, সেটার নাম হচ্ছে স্টেট ফাংশন। স্টেট ফাংশন খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের বইও আছে, কিন্তু তোমরা তো আসলে পড়ো না ঠিকভাবে। দেখো স্টেট ফাংশন, স্টেট ফাংশন এই জিনিসটা আসলে কি ভাইরা জানো? স্টেট ফাংশন মানে ধরো আমরা কোনো জিনিসের মান যদি তার অবস্থান, মানে তার সে কোন অবস্থায় বিরাজ করতেছে, কোন পজিশনে, সেটার উপরে ডিপেন্ড করে, দ্যাট ইজ কল্ড স্টেট ফাংশন। মানে আমরা সোজা কথায় বলি, সোজা কথায় যেই জিনিসটার আমি যদি একটা ক্লোজড পথে ইন্টিগ্রাল করি, ভালো করে বোঝো ভাইয়ারা, ক্লোজড পথে ইন্টিগ্রাল করি, এর মধ্যে একটু ইন্টিগ্রেশনও শেখা হয়ে যাবে। এই ইন্টিগ্রেশন মানে ওয়ান টাইপ অফ সামেশন, মানে যোগ করা। ক্লোজড মানে তুমি যেখানে ছিলা ঘুরে ঘুরে আমেরিকা ঘুরে, কানাডা ঘুরে, অস্ট্রেলিয়া ঘুরে আবার এইখানে আসলে, এটার মানে ক্লোজড, মানে বদ্ধ। বদ্ধ পথে ইন্টিগ্রেশন মানে বদ্ধ পথে সামেশন। এখানে একটা কিছু থাকবে, এর মান যদি শূন্য হয় এই জিনিসটাকে বলা হয় স্টেট ফাংশন। বদ্ধ পথে যদি কোনো জিনিসের সামেশনটা শূন্য হয় সেটাকে স্টেট ফাংশন বলে। ঠিক আছে, স্টেট ফাংশন বলে। তো তোমরা এইটুকুটা জানলা। আমি তোমাদেরকে থার্মোডাইনামিক্সের জন্য দুইটা স্টেট ফাংশনের নাম বলি। খুবই মজার কথা, এই যে আমরা এতক্ষণ ধরে যা যা পড়তেছি, স্টেট ফাংশন, স্টেট ফাংশন হচ্ছে দুইটা। তাহলে স্টেট ফাংশন, এক ভাইয়া বলেছো যে আসলে লাইভে কতজন মানুষ আছে, এই জন্যই তো ভাইয়া তোমাদের আসলে সলভ দেওয়া উচিত না, তাই না? তোমরা ভুল সলভ করবা, ভুল সলভ জমা দাও, যখন সবাই যদি কোনো দিন এই অ্যাসাইনমেন্টের গুরুত্ব হয় মারা খাবা সেদিনকে বুঝবা, তার আগে তো বোঝার দরকার নাই। তো যাই হোক, তোমরা অনেকে চেয়েছিলে দিলাম, তোমরা না আসলে সামনের দিন সলভ দিও না, তখন করো তোমরা ভুল সলভ। এখন তাহলে এই যে ক্লোজড পথে যে আমরা ইন্টিগ্রাল করলাম, এই ইন্টিগ্রালের ভ্যালুটা যদি 0 হয় তাকে স্টেট ফাংশন বলে। এই স্টেট ফাংশন তোমাদের থার্মোডাইনামিক্সে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইউ মানে ডিইউ, আর একটা হচ্ছে ডিএস। তাহলে এটা কি অন্তস্থ শক্তি, আরেকটা হচ্ছে এনট্রপি। এনট্রপি কি জিনিস আজকে তো পড়াবো না, মানে জেনে রাখো জাস্ট। এই দুইটা জিনিসকে স্টেট ফাংশন বলে। মানে আমরা তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি একটা ক্লোজড পথে ডিইউ এর মান হবে 0। এই জিনিসটা শিখে রাখো ভাইয়ারা, একটা ক্লোজড পথে ডিইউ এর মান হবে 0, ভেরি ইম্পর্টেন্ট। তার মানে কি দেখো, আমি যদি এই T1 থেকে আমি যদি এটা এ বিন্দু বলি, ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, আমি যদি এ বিন্দু থেকে ঘুরে আবার এ বিন্দুতে চলে আসি তাহলে ডিইউ এর মান হবে 0। মানে বিষয়টা বোঝো তাহলে এর মধ্যে কত সুন্দর কনসেপ্ট লুকিয়ে আছে তোমরা চিন্তাই করতে পারছো না। ঠিক আছে, কত সুন্দর কনসেপ্ট এর মধ্যে লুকিয়ে আছে। দেখো, আমরা যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বিতে গেলাম, সিতে গেলাম, এ থেকে যাত্রা শুরু করে বিতে গেলাম, সিতে গেলাম, আবার এতে ফিরে আসলাম। দেখো, এ থেকে যাত্রা শুরু করে বিতে গেলাম, সিতে গেলাম, আবার এতে ফিরে আসলাম, তাহলে এর মান হবে 0। এটাই হচ্ছে স্টেট ফাংশন। তার মানে এই অন্তস্থ শক্তির মানটা হবে, পরিবর্তনটা হবে 0। এখন তাহলে এই ফুল পাথে আমি যদি এ বি সি এই পাথের জন্য একটু এই ইকুয়েশনটাকে লিখি। দেখো, ডিইউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে আমি কি লিখতে পাই? আমি লিখতে পাই ডি কিউ এ বি সি এ ইকুয়ালস টু ডিইউ এ বি সি এ প্লাস ডিডাব্লিউ এ বি সি এ
মজার কথা হচ্ছে একটা যে কোনো ক্লোজড পাথ হয়ে গেলেই এই জিনিসটার মান হয়ে যায় শূন্য। এটা যদি শূন্য হয় তাহলে এটা শূন্য, তার মানে একটা ক্লোজড পাথে ডিকিউ সমান ডিডাব্লিউ হয়, সেটা আদর্শ গ্যাস হলেও হয়, বাস্তব গ্যাস হলেও হয়। তাহলে এই যে জিনিসটা তোমাদের দেখালাম এটা বোথ গ্যাসের জন্য সত্য। এই জিনিসটাও সুন্দর করে লিখে নাও, ঠিক আছে, এবং সুন্দর করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, কারণ তোমাদেরকে জানতে হবে কোন জিনিসটা আদর্শের জন্য সত্য, কোন জিনিসটা উভয়ের জন্যই সত্য। তাহলে এই জিনিসটা উভয়ের জন্যই সত্য, কারণ ইউ সারা জীবন স্টেট ফাংশন। মনে থাকবে, মনে থাকবে। তাহলে এই জিনিসটা মাথার মধ্যে ঢুকালাম। এখন আমরা একটু হালকা পাতলা, কি লিখেছো? আচ্ছা, এখন আমরা কি করব, আমরা হালকা পাতলা মানে আসল বেসিক আমরা যে কাজটা করব, আমরা একটু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। এখন এই বেসিকটা আমাদের জানা লাগবে ভাইয়ারা, যে আমরা একটু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আমি তোমাদেরকে দুইটা ভিডিও দেখতে বলেছিলাম, একটা আমার গ্রেডিয়েন্টের ভিডিও আর একটা বেসিক গ্রাফের ভিডিও। যদি তোমরা না দেখে আসো তাহলে এখন কষ্ট হবে একটু। এবার তাহলে আমরা চলে আসি, আমরা একটু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জিনিসটা দেখব। ধরো একটা ফাংশন, তাহলে এই একটা ফাংশন ধরো এক্স কমা ওয়াই এর ফাংশন, এক্সেরও ফাংশন ওয়াইয়েরও ফাংশন, এক্স ওয়াই যে কোনো আকৃতিতে থাকতে পারে, সেটা এক্স প্লাস ওয়াই হতে পারে, এক্স ইন্টু ওয়াই হতে পারে। মেন কথা একটা ফাংশন এক্স ওয়াইয়ের ফাংশন। ভালো করে বোঝো, ফাংশনটা কিসের ফাংশন ভাইয়া? ফাংশনটা এক্স এবং ওয়াইয়ের ফাংশন। এই ফাংশনটাকে যদি তুমি এক্স ওয়াই বাদ দিয়ে অন্য আরেকটা চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, এটা ডিফারেন্সিয়েশন অধ্যায়ে মানে ম্যাথের 9 নাম্বার পেপারে বইয়েরই অঙ্ক, ঠিক আছে? তো বাইরের কোনো জিনিস না, ইন ইউর সিলেবাস। তো ম্যাথ যদিও পড়াচ্ছি না, একটু হালকা বলি। দেখো এই জিনিসটাকে আমরা টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি লিখবো? ডিএফ বাই ডিটি, একটু ম্যাথের মতো করে উচ্চারণ করলে ডি ডিটি অফ ভি অফ এফ। ডিডিটি অফ এফ, এটা আমরা খুব সহজে কি বলতে পারি ভাইয়ারা? দেখো তো, এইটা হচ্ছে টি, টি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করছি, কিন্তু ফাংশন তো এক্স ওয়াইয়ের। তাই আমরা কি করব? ফাংশনটাকে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এটা দেখো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, কি লিখেছি? ডেল, এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে যখন আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ওয়াই থাকবে ধ্রুব। আর ওয়াই যেহেতু ধ্রুব আছে, আমরা কি করেছি? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ফেলেছি। আমাকে এবার কাফফারা দিতে হবে ভাইয়া। কাফফারা মনে নাই? কাফফারা, কাফফারা একটু ধারণা দেবো। কাফফারা কি? এই দেখো, কাফফারা হচ্ছে ঠিক এরকম। ধরো ওয়াই সমান আমি বললাম এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে যদি তোমাকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলি, তুমি কি লিখবা? 2x প্লাস ওয়ান ইন্টু, মানে তুমি এইটাকে এক্স ধরেছো, এটা কি এক্স? এটা এক্স না, এক্স প্লাস ওয়ানকে তুমি এক্স ধরেছো, তাহলে অপরাধ করে ফেলেছো। তাহলে এর জন্য তোমাকে একটা ক্ষতিপূরণ তো দিতে হবে। ক্ষতিপূরণ কি? তোমাকে এটার একটা ডিফারেন্সিয়েশন গুণ করতে হবে এর সাথে। তো এটার ডিফারেন্সিয়েশন ওয়ান, তো এটা 2 ইন্টু এক্স প্লাস ওয়ানই হবে। মানে এই যে এই জিনিসটাই কাফফারা। তাহলে তুমি টি দিয়ে ডিফারেন্সিয়েশন করতে বলছো, তুমি এক্স দিয়ে করছো, তার মানে কি করতে হবে? তোমাকে কাফফারা দিতে হবে। কাফফারা কি হবে? dx ডিভাইডেড বাই ডিটি। ভালো করে খেয়াল করো ভাইয়ারা, তোমরা এই জায়গাটা কিন্তু বোঝো না, অনেকেই বোঝো না, আমি দেখছি। দেখো এইটা, এইটুকুটা কিন্তু পার্শিয়াল, আর এইটুকুটা নর্মাল তোমাদের ইউভি এর মতো ডি। এটা ডি, এটা পার্শিয়ালের ডেল। ভালো করে খেয়াল করো, ডেল, এটা ডি, ঠিক আছে? তাহলে এইটুকুটা গেল, এটার এখনো কন্টিনিউ আছে, ঠিক আছে? আমরা কি করলাম? আমরা প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেশন, ওয়াই কনস্ট্যান্ট রেখে এক্স এর সাপেক্ষে করলাম। তাহলে আবার আমার সাথে কি করতে হবে? দেখো, ডিএফ আমাদেরকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স কনস্ট্যান্ট রেখে। তাহলে এক্স কনস্ট্যান্ট রেখে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম পার্শিয়াল। তারপর আবার কি করব? কাফফারা দেব। তাহলে আমরা কি করব? দেখো, এটা হবে ডি ওয়াই। কাফফারাটা কি হবে? দেখো এইখানে আমাদের তাহলে কি করতে হবে? ডিএক্স, এখানে তাহলে হবে ডি ওয়াই ডিভাইডেড বাই ডিটি। এখন আমাদের যে জিনিসটা লাগবে ভাইয়েরা, খেয়াল করো, আমরা এই তিনটা রাশির নিচেই এই ডিটি দেখতে পাচ্ছি। দেখো, ডিটি দেখতে পাচ্ছি, ডিটি দেখতে পাচ্ছি। এটা একটা ম্যাথের ফর্মুলা, ঠিক আছে? এটা ধরে নাও, এটা ফর্মুলা, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা ম্যাথ বই থেকে তোলা। জাস্ট এটা কাটো, এটা কাটো, এটা কাটো, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাই, দেখো, আমরা ডিএফ ইকুয়ালস টু
ডেল এফ ডেল এক্স একবার ওয়াই কনস্ট্যান্ট রেখে দিয়ে ডিএক্স, মানে এখানে যে থাকবে এখানে সে, প্লাস ডেল এফ ডেল ওয়াই এক্স কনস্ট্যান্ট রেখে এখানে যে থাকবে এখানে সে, এইটা লিখতে পারি আমরা। এই জিনিসটা আমাদের কাজে লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমাদের কাজে লাগবে ভাইয়ারা। এইটুকুটা অনেকে বুঝতে না পারার কথা প্রথমবারে, একটু যদি কমেন্ট করো সেই হিসাবে আমি দেখব যে আমি আরেকবার বলবো নাকি বলবো না, আরেকবার বলবো নাকি বলবো না। বুঝিনি কিছু, আমি রাজশাহীতে আছি ভাইয়া, এখন দেখি বুঝিনি কিছু, তাই না? বুঝোনি কিছু, তাহলে বুঝোনি যদি না বুঝে থাকো, দেখো জিনিসটা হচ্ছে এরকম, একটা ফাংশন যদি এক্স এবং ওয়াই এর হয়, তুমি অন্য যে কোনো চলকের সাপেক্ষে ওটাকে ডিফারেন্সিয়েশন করার মানেই হচ্ছে একবার ওয়াই কনস্ট্যান্ট রেখে এক্স দিয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে কাফফারা দেওয়া, একবার এক্স কনস্ট্যান্ট রেখে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে কাফফারা দেওয়া। যদি জেড থাকতো তাহলে আরেকবার জেড দিয়ে করতাম, তাহলেই হয়ে যেত। দিয়ে জাস্ট ডিটি দিয়ে গুণ দিয়েছি। অত কিছু মনে না রাখতে চাইলে ভাই, এটা একটা ম্যাথের ডিফারেন্সিয়েশনের ইউভি, ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, এটা একটা ডিফারেন্সিয়েশনের নর্মাল ফর্মুলা, এটা একটা ফর্মুলা, ঠিক আছে, এটা তোমরা ইউজ করো, ঠিক আছে। প্যারামেট্রিক ফাংশনে তোমরা অনেকেই মানে মাইনাস এফ এক্স এফ ওয়াই, এটা যে ডিওয়াই বাই ডিএক্স, এই জিনিসটা ইউজ করো। এখন তোমরা জেনে করো না জেনে করো জানি না, এইটা এখান থেকে আসে। তো অনেকে যারা ফার্স্ট ইয়ার হয়তো তারা বুঝবা না, তো এটা দরকার নাই, এটা আমাদের জানারই দরকার নাই, জাস্ট এই সিস্টেমটা খেয়াল করো। আমি সিস্টেমটা আরেকবার মুছে দিয়ে দেখাই, ঠিক আছে। আমরা ডিএফ বলতে কি বুঝি, সিস্টেমটা দেখো, কারণ তোমরা এক ক্লাসে তো বেশি বুঝবা না, যা বুঝবা দেখো। আমি যদি ডিএফ লিখি, এফটা ধরো এক্স কমা ওয়াই এর ফাংশন, লেখার স্টাইলটা বোঝো, অন্য জিনিস বোঝা লাগবে না। ডিএফ সমান আমি কি লিখবো, একবার ওয়াইকে স্থির রেখে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তাহলে ওয়াইকে স্থির রেখে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলাম, এখানে লিখে দিতে হয় স্থির টার্মটা। আবারও বলি, যার সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব অপরটা স্থির রাখতে হয়, স্থিরটা লিখে দিলাম, না লিখলে হয়, এটা কিন্তু গ্রেডিয়েন্টে তোমরা লেখো না, আমি লিখলাম এখানে, আর কিছুই না। এখানে নিচে যা থাকবে তা পাশে গুণ দিব, ডি লিখে গুণ দিব, প্লাস এক্স এর সাপেক্ষে করেছি, এবার ওয়াই এর সাপেক্ষে করব, ওয়াই এর সাপেক্ষে করলাম, তাহলে আরেকটাকে কনস্ট্যান্ট বানায় দিব, এই নিচে যেটা আছে সেটা দিয়ে গুণ দিব। দেখো লেখার স্টাইলটা তোমরা বুঝতে পেরেছো নাকি, একটু জানাও, ঠিক আছে। তাহলে ইউকে পিভিটি থ্রি তিনটা দিয়ে একবারে ডিফারেন্সিয়েশন করা যায় না, ইউকে পিভিটি তিনটা দিয়েই একেবারে ডিফারেন্সিয়েশন করা যায় না। দেখো তিনটা দিয়ে একেবারে ডিফারেন্সিয়েশন করলে আননোনের সংখ্যা আরও বেড়ে যায়, মানে দেখো তিনটা দিয়ে করলে তো তুমি বুঝতেই পারছো তন্ময়, দেখো খেয়াল করো, দুইটা দিয়ে করলে এই একবার দুইটা আননোন থাকে যাবে তোমার, মানে দুইটা কনস্ট্যান্ট টার্ম থেকে যাবে। তিনটা দিয়ে করলে তিনটা কনস্ট্যান্ট টার্ম থাকবে, দুইটা কনস্ট্যান্ট টার্মই আউট করতে জান বাড়িয়ে যায়, তিনটা করতে গেলে আরো কষ্ট না। তো যাই হোক, এটা শিখলা তো। এখন দেখো এই জিনিসটাকে আমরা একটু অ্যাপ্লাই করি, আমি দুইটা অ্যাপ্লাই করতে গেলেই তোমরা এমনি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এই যে ইউকে এই তিনটার যে কোনো একটা লেখা যায়। তো ইউকে যদি তুমি ধরো, প্রথমে আমরা ইউকে টেম্পারেচার এবং ভলিউমের ফাংশন চিন্তা করলাম, তাহলে ইউকে আমি যদি টেম্পারেচার এবং ভলিউমের ফাংশন চিন্তা করি, আগের বার কি বলেছিলাম, এফকে এক্স এবং ওয়াইয়ের ফাংশন চিন্তা করেছিলাম, তাহলে ইউ এটা আমার অন্তস্থ শক্তি, এটা টেম্পারেচার এবং ভলিউম, টেম্পারেচার এবং ভলিউমের ফাংশন, আবারও বলছি টেম্পারেচার এবং ভলিউমের ফাংশন। তাহলে ইউ যদি টেম্পারেচার এবং ভলিউমের ফাংশন হয়ে থাকে, তাহলে আমরা ডিইউ কি লিখতে পারি ভাইয়ারা, দেখো আমরা ডিইউ সমান লিখতে পারি তাহলে ওই যে সেই আগের ঘটনা, একবার ডিইউকে ডিটি এর সাপেক্ষে ডেলটি এর সাপেক্ষে করে এখানে ভি লিখবো, এখানে ডিটি লিখবো, প্লাস ডিইউকে একবার ভি এর সাপেক্ষে করে এখানে টি লিখবো, এখানে ডিভি লিখবো। দেখো এই লাইনটা তোমরা লিখতে পারছো কিনা, একটু তাড়াতাড়ি আমাকে বলো ভাইয়া, এই লাইনটা তোমরা লিখতে পারবা কিনা। এই ডিফারেন্সিয়েশনের লাইনটা তোমাদের লেখা লাগবে, কারণ ডিইউ তোমাদের বাইর করা হবে। হ্যাঁ ডিটি কাটা যাবে না কেন, এইভাবে অবশ্যই ডিটি কাটা যাবে, ডিটি 100% কাটা যায়। কতবার জীবনে ইন্টিগ্রেশনে কাটেছিস সাব্বির ফয়সাল, কতবার ইন্টিগ্রেশন ডিটি কাটেছিস, এইভাবে একটু চিন্তা করে দেখিস। আচ্ছা তাহলে এই ইকুয়েশনটা তোমরা লিখতে পারবা নাকি একটু খেয়াল করো,
যে ইকুয়েশনটা কি ছিল, আমরা এই যে ডিইউ, এই ডিইউটাকে এরকম করে লিখতে পারি, মানে টি এবং ভি এর ফাংশন হলে আমরা এই কেসটা লিখতে পারি। তো এটা হচ্ছে ডিইউ এর সার্বজনীন কেস। ভালো করে খেয়াল করো ভাইয়ারা, এই ডিইউ কিন্তু সবসময় সত্য, সেটা রিয়েলের জন্য সত্য, আইডিয়ালের জন্য সত্য, এটা দুই জন্যই সত্য। তাহলে ভাইয়ারা এটা দুইটা জিনিসের জন্যই সত্য। আমরা যদি এবার এখানে একটু কন্ডিশন অ্যারাইজ করে দিই, একটু কন্ডিশন চিন্তা করি আমাদের গ্রাফের সাথে মিলিয়ে ভাইয়ারা, দেখো আমার এই গ্রাফে একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে এই যে T1 থেকে T2, আমি ভালো করে বলি ভাইরা, T1 থেকে T2 একটা লাইনের উপর দাঁড়ায় আছে। তার মানে কি ভি হচ্ছে সেম, ভি কি ভাইয়েরা সেম, তার মানে একই আয়তন। ভি যদি সেম হয় তার মানে ডিভি 0। তাহলে এই জায়গাটাকে যদি আমি সম আয়তন প্রক্রিয়ার জন্য লিখতে চাই ভাইয়ারা, আমি যদি সম আয়তন প্রক্রিয়ার জন্য লিখতে চাই, তাহলে কি এই জিনিসটার মান 0 হবে না ভাইয়ারা? ডিভি এর মান 0 হবে না? ডিভি এর মান 0 হলে কি পুরা পার্টটা 0 হয়ে যাবে না? পুরা পার্টটা যদি 0 হয়ে যায় তাহলে ডিইউ এর মান কি ডেল ইউ বাই ডেল টি কনস্ট্যান্ট ভি ইন্টু ডিটি, এটাই হবে না? এই যে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এটাই হচ্ছে সিভি এর ডেফিনিশন। তাহলে সিভি এমন একটা টার্ম তোমরা অনেকেই সলিউশনে দেখেছো, আসলে সিভিকে এবং সিপিকে অনেকভাবেই ডিনোট করা যায়, ঠিক আছে? সিপি এবং সিভিকে অনেকভাবেই ডিনোট করা যায়। তো ডিনোট করার একটা ওয়ে হচ্ছে, এটার মানে কি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম আমরা যদি ডি ইউ ডিভাইডেড বাই ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, আবারও বলি, তাপমাত্রার সাপেক্ষে অন্তস্থ শক্তির পরিবর্তন কনস্ট্যান্ট ভলিউমে সিভি দ্বারা প্রকাশ পায়। তাপমাত্রার সাপেক্ষে অন্তস্থ শক্তির পরিবর্তন কনস্ট্যান্ট ভলিউমে সিভি দিয়ে প্রকাশ পায়। তাহলে এই জিনিসটা হচ্ছে সিভি। তাহলে আমরা কিন্তু ডিইউ সমান সিভিডিটি লিখতে পারি। এন মোলের জন্য হলে এন সিভিডিটি লিখতে পারি, এতে কোনো সমস্যা নাই। ভালো করে বোঝো, কোন প্রসেসের জন্য? সম আয়তন প্রসেসের জন্য, সেটা রিয়েল হোক বা আইডিয়াল হোক। সম আয়তন প্রক্রিয়ার জন্য সেটা রিয়েল হোক অথবা আইডিয়াল হোক, আমরা ডিইউ সমান এন সিভিডিটি লিখতে পারি। কিন্তু এই সিভিটা কিন্তু তোমাদের সলিউশনে, তোমরা যে সিভি মোলার আপেক্ষিক তাপ, ভাইয়ারা দয়া করে বলছি শুনো, তোমরা সলিউশনে যেই সব সিভি ডিনোট করতেছো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, মানে দেখো এই যে সিভি, এটা কিন্তু স্থির ভলিউমে ডিইউ বাই ডিটি। তোমরা যেই সিভি লিখতেছো, সিভি এবং সিভি, ওটার এটা সবসময় এক নাও হতে পারে, ঠিক আছে? ওটা ছিল স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে? মানে ওই যে বাচ্চাকালে একটা জিনিস পড়ছিল না, কিউ সমান এম এস ডেল থিটা, এইখান থেকে এটাকে ডি বানায় দাও, এই যে ডি কিউ বাই ডিটি করে এটাকে তোমরা লেখো, এখানে কনস্ট্যান্ট পি দিয়ে দাও, একবার কনস্ট্যান্ট ভি দিয়ে দাও, দিয়ে সিপি লেখা যায়, ওটাও একটা যায়। ওটা করলে কিন্তু তুমি এই জিনিসটা লিখতে পারবা না, এটা খেয়াল করো, ঠিক আছে? তোমরা এটা লিখতে পারবা না। তাই এখানে আমার এই সিভি অনুযায়ী, সিভি যদি আমরা অন্তস্থ শক্তির টেম্পারেচারের সাপেক্ষে পরিবর্তন কনস্ট্যান্ট ভলিউমে বিবেচনা করি, তাহলে ডিইউ সমান এন সিবি ডিটি লিখতে আমাদের আসলে কোনো সমস্যা নাই। আমরা ডিইউ সমান এন সিবি ডিটি লিখতে পারবো, কোনো প্রবলেম নাই। এবার এটা ছিল টেম্পারেচার এবং ভলিউমের ফাংশন ধরেছিলাম, তাই না? আমরা এবার একটা কাজ করি, এই ইউকে আমরা টেম্পারেচার ভলিউমের ফাংশন না ধরে টেম্পারেচার প্রেশারের ফাংশন হিসেবে চিন্তা করি। তো তোমরা একটু সবাই চেষ্টা করো তো তোমরা এর জন্য ডিইউ লিখতে পারো কিনা। ফ্যান ছাড়ে দেন, সাউন্ড আসবে মনে হয় না, আসবে ভাই, অনেক সাউন্ড আসবে। যাই হোক, একটু পরিশ্রম করি, সমস্যা নাই। তাহলে ডিইউ, আমরা এই ডিইউকে কি লিখতে পারি আসলে? দেখো তো, তোমরা একটু বলো তো, তাহলে বলতে তো পারবা না, এটা সমস্যা। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি লিখি, ঠিক লিখেছি না ভুল লিখেছি তোমরা এটা বলবা, ঠিক আছে? ডিইউ বাই ডিপি ইন্টু পি ডিপি, ডিইউ বাই ডিটি ইন্টু টি ডিটি। এটা ঠিক নাকি ভুল বলো? রাইট
রং। আমি ঠিক লিখেছি কিনা দেখি তোমরা কি বুঝছো আর কি বুঝছো না, রাইট না রং। আমি যে ডিউ লিখলাম এটা ঠিক নাকি ভুল একটু কমেন্ট করে জানাও ভাইয়েরা, এটা ঠিক নাকি ভুল, আপুরাও জানাও, ঠিক আছে? ওরে বাবা প্রথমেই ভুল, কি গো আমি কি পড়াশোনাই পারি না নাকি, খালি ভুল ভাল দেখি, আবার ভুল। ওরে বাবা কে জানে বা লিখেছে ভাইয়া সিপিডিটি, ফুয়াদ হাসান, ওরে বাবা সে আবার বেশি আগে চলে গেছে। আচ্ছা তাহলে রং 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 সবাই রং, বাহ তোমরা দেখি ভালো ধরে ফেলেছো ভাইয়েরা। তাহলে আমি দেখাই দিই কি ভুল। আমি যখন প্রেসারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি এখানে কনস্ট্যান্ট টেম্পারেচার, টেম্পারেচারের সাপেক্ষে করতেছি কনস্ট্যান্ট প্রেসার, এবং এবং কি এটা কাটা এটা কাটা, ভেরি গুড, কোনো প্রবলেম নাই। এবার খেয়াল করো ভাইয়ারা, আমাদের গ্রাফে আরও একটা প্রক্রিয়া আছে। এই যে প্রক্রিয়াটা T1 থেকে T3 থেকে T1, খেয়াল করো এই প্রক্রিয়াটা কি একটাই চাপ না, এই যে P1 চাপ না, তার মানে এই প্রক্রিয়াটা কি সমচাপীয় প্রক্রিয়া না? তাহলে আমি যদি সমচাপীয় প্রক্রিয়ার জন্য এই ইকুয়েশনটাতে একটু বসাই, দেখো খেয়াল করে ভাইয়ারা, সমচাপীয়, আমি যদি সমচাপীয় রেখার জন্য সমচাপীয় এই কন্ডিশনটার জন্য এই জিনিসটার মান চিন্তা করি, সমচাপীয় মানে কি ভাইয়ারা বলো তো? এই ডিপির মান শূন্য না, তাহলে এটা শূন্য না, এটা শূন্য মানে কি গোটাটা বাদ, তাহলে এই গোটাটা বাদ থাকলে সমচাপীয় প্রক্রিয়ায় ডিইউ এর মান কি দাঁড়াইলো? ডেল ইউ বাই ডেল টি at constant pressure into dt, del u by del t at constant pressure into dt। এই যে del u by del t মানে অন্তস্থ শক্তির পরিবর্তন হবে কনস্ট্যান্ট প্রেসারে কত হবে, ভালো করে বোঝো, কনস্ট্যান্ট প্রেসারে কত হবে অন্তস্থ শক্তির পরিবর্তন, এটা কি আমরা ধরে নিই সিপি হিসাবে। তাহলে du by dt at constant pressure এটা হচ্ছে সিপি, তাহলে আমরা এটাকে লিখতে পারি সিপিডিটি এন মোলের জন্য এনসিপিডিটি। দেখো এইটুকুটা তোমরা বুঝতে পেরেছো কিনা ভাইয়ারা, একটু আমাকে তাড়াতাড়ি জানাও এইটুকুটা বুঝতে পেরেছো কিনা, যে এটা আসলে সিপিডিটি, এটা যে সিপিডিটি হলো, ডিইউ এর মান কিন্তু সিপিডিটি এসছে ভাইয়ারা, ডিকিউ এর মান সিপিডিটি আসেনি, ভালো করে খেয়াল করো। এই জিনিসটা আমি যেভাবে করলাম এটা কার জন্য? এই প্রক্রিয়াটা রিয়েল এবং আদর্শ সবার জন্য সত্য। সিপির ডেফিনেশন হবে এরকম, ভালো করে খেয়াল করো, এরকম ডেফিনেশন হলে তুমি সবার জন্য সত্য বলতে পারবা, না হলে বলতে পারবা না, ঠিক আছে? তাহলে তুমি এটা বলতে পারো। বুঝেছি, ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমরা দেখো আমরা এই পর্যন্ত বুঝে গেলাম, ঠিক না? আচ্ছা এবার তাহলে দেখো আমরা কিন্তু এই লাইনের ডিও বাইর করে ফেলছি, এই লাইনের ডিও বাইর করে ফেলছি, তাহলে আসলে রিয়েল গ্যাস চিন্তা করে আমরা আসলে অঙ্কই করে ফেলে দিয়েছি, ঠিক আছে? তো অঙ্ক যদিও করে ফেলে দিয়েছি, আচ্ছা রিয়েল গ্যাস হলে অঙ্কটা কি হবে একটু করেই দিই, ঠিক আছে? দেখো রিয়েল যদি আমরা চিন্তা করি তাহলে ভাইয়ারা স্টেট ফাংশনকে আমরা এখন জাস্ট ইউজ করবো, স্টেট ফাংশন, আর কিচ্ছুকে ইউজ করবো না, স্টেট ফাংশনকে আমরা ইউজ করব। তো আমরা ঠিক আছে আমরা 1 2 করে একটু অঙ্কটা করি, তারপরে আমরা দেখি আদর্শ হলে কি হবে না হলে কি হবে। তাহলে এবার দেখো আমরা অঙ্কের সহজ সলভে চলে আসি। 1 নাম্বার অঙ্ক কি বলেছে? T1 থেকে T2, T1 থেকে T2 তে কৃত কাজের মান কত? ভাইয়ারা আমি সব সময় তোমাদের একটা কথা বলি, কি কথা বলি দেখো, W মানে হচ্ছে ইন্টিগ্রেশন এফ ডিএক্স, এটাই গ্যাসের ক্ষেত্রে যখন আসে ইন্টিগ্রেশন পিডিভি আসে, কোনো সমস্যা নাই। আমরা ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স মানে কি জানি, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এই কার্ভের আন্ডারের ক্ষেত্রফল এটা নির্দেশ করে। তাহলে এটা যদি পি হয়, এটা যদি ভি হয়, এটা যদি আমার রেখা হয়, যেমনই হোক সেটা আদর্শ হোক অনাদর্শ হোক নাসুক গান করুক যাই হোক, এই যে এরিয়াটা এই এরিয়াটাই ডাব্লিউ নির্দেশ করে, কোনো প্রবলেম নাই। তাহলে ভাইরা জানতে হবে এই সূত্রটা, দেখি তোমাদের একটু প্রশ্ন করি, এই সূত্রটা কার জন্য সত্য? এ নাম্বার অপশানে দিলাম রিয়েল, বি নাম্বার দিলাম আইডিয়াল, সি নাম্বার অপশান দিলাম বোথ। দেখি তোমরা বলতে পারো কিনা যে এই সূত্রটা কার জন্য সত্য? রিয়েল, আইডিয়াল এবং বোথ কার জন্য সত্য? ভাইয়ারা একটু কমেন্ট করে জানাও, এটা রিয়েল, আইডিয়াল এবং বোথ কার জন্য? বোথ। আচ্ছা ভেরি গুড। তার মানে এই সূত্রটা
রিয়েল আইডিয়াল দুইটার জন্যই সত্য। তাইলে এটা যদি সবার জন্য সত্য হয়, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ডিভি এর মানে 0। এটা সবারই ঠিক আছে, যতগুলো সলিউশন আমি দেখলাম। তাহলে ডিভি যদি 0 হয়, তাহলে এখানে ডিভি 0 বসালে কৃতকাজের মান 0। তার মানে প্রথমটার অ্যান্সার হবে 0। ঠিক আছে, 0 জুল, 0 সাথে যা ইচ্ছা তাই লাগাও, কোনো সমস্যা নাই। তাহলে T1 থেকে T2-তে কৃতকাজের মান 0। এটা তোমরা সবাই পারো। এই যে তোমাদের সলিউশন লিখে দিলাম, এটা পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই আমার। ঠিক আছে, এবার 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 আমরা কি করতে পারি, এবার আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে যাই। দেখো 2 নাম্বার কোশ্চেনে বলেছে T1 থেকে T2, মানে একই সেম কাহিনী। এই যে T1 থেকে T2 এর উন্নতির ফলে আমার DQ কত হবে এবং DU কত হবে। সোজা কথা, DQ কত হবে এবং DU কত হবে। গৃহীত তাপ কত, এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। ঠিক আছে, গৃহীত তাপ কত এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, এই দুইটাই আসলে আমাকে জানতে চাইছে। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই প্রক্রিয়াটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। এবং খুব কেয়ারফুলি খেয়াল করো, আমরা সিপির ডেফিনেশন কি দিয়েছি, অন্তস্থ শক্তির পরিবর্তন অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এটা যদি সিপির ডেফিনেশন হয়, তাহলে আমরা ডিইউ ইকুয়ালস টু এন সিভি ডিটি খুব সহজেই লিখতে পারি। ইন্টিগ্রেশন করেও এবার অ্যান্সার বার করা যায়, না করেও করা যায়, কিন্তু ভালো করে খেয়াল করো। আমি অনেক তোমাদের ওই যে ইন্টারনেটে তো বহুত অ্যাসাইনমেন্ট ঘুরে বেড়াচ্ছে, যে ভুলটা দেখতেছি, ভালো করে খেয়াল করো কি করেছে। দেখো এই জায়গাতে একটা ইন্টিগ্রেশন দিছে, এখানেও একটা ইন্টিগ্রেশন দিছে, কোনো সমস্যা নাই, এখানেও একটা ইন্টিগ্রেশন দিছে, এখানে দাও এখানে দাও, একই কথা, ধ্রুবক রাশি। তো ধ্রুব যদি হয়, এটাকে অ্যাজিউম করতে হবে ধ্রুব, এটাকে লেট করে নাও ধ্রুব, লেট ধ্রুব। এটাকে যদি ধ্রুব অ্যাজিউম করে নাও, তাহলে ইন্টিগ্রেশন ডিটি কি করছে, মজার জিনিস দেখো, এখানে লিখছে ইউ আর এখানে লিখছে এন সি, এরকম করে টি, 0 থেকে টি, তো এখানে দিছে, এখানে আমার টেম্পারেচার কত 1 থেকে 2, তার মানে T1 থেকে T2। আরে ভাই, এদিকে লিমিট দেওয়া লাগবে, এদিকে লিমিট দেওয়া লাগবে না। এটা কিন্তু অনেকেই করছো, আমি বলে দিই ভাইয়ারা, টিচার যদি দেখে শুনে খাতা দেখে এটা 0, এটা হয় নাই। কারণ আমরা কখনো ইউ বের করতে পারি না, আমরা একটা পয়েন্টের অন্তস্থ শক্তি কখনো এক্স্যাক্টলি বের করতে পারি না, আমরা অন্তস্থ শক্তির পরিবর্তন বের করতে পারি। ভাইয়ারা এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক জায়গার সলিউশনে আমি দেখলাম আমরা অন্তস্থ শক্তির পরিবর্তন বের করতে পারি, আমরা অন্তস্থ শক্তি বের করতে পারি না। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু ইউ বের করতে পারবো না। ঠিক আছে, আমরা অন্তস্থ শক্তির পরিবর্তন বের করতে পারবো, আমরা অন্তস্থ শক্তির পরিবর্তন বের করতে পারবো, আমরা ইউ বের করতে পারবো না। তাহলে এইখানে যেটা করতে হতো ভাইয়ারা, দেখো এখানে যেমন T1 থেকে T2 তুমি লিমিট দিলা, এখানেও U1 থেকে U2 লিমিট দিতে হতো। তাহলে এইখানেও জিনিসটা এরকম চলে আসতো, U2 U1, তাহলে তুমি লিখতে পারতা U2 মাইনাস U1 ইকুয়ালস টু NCV T2 মাইনাস T1। ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের অন্তস্থ শক্তির পরিবর্তন। তাহলে এই জিনিসটাকে আবার তুমি পরিবর্তন তো ডিইউ দিয়ে প্রকাশ করতে পারো, কোনো প্রবলেম থাকে না অ্যাকচুয়ালি। তো এই যে এইটা হচ্ছে আমাদের অন্তস্থ শক্তির পরিবর্তন। তাহলে দেখো, এটা যদি আমাদের অন্তস্থ শক্তির পরিবর্তন হয়ে থাকে, এটা যদি আমার অন্তস্থ শক্তির পরিবর্তন হয়ে থাকে ভাইয়ারা, তাহলে এখানে আমরা এই জিনিসটা যদি এবার নিয়ে আসি, দেখো আমরা অন্তস্থ শক্তির পরিবর্তন পেলাম, আমাদের এবার কি দরকার, দেখো আমাদের ডিইউ দরকার, ডিকিউ দরকার। তাহলে আমরা ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ জানি। এই জিনিসটা যদি 0 হয়, তাহলে ডিকিউ এর মানও এন সিভি ডিটি হবে। ডিটির মান কত, ডিটির মান হচ্ছে T2 মাইনাস T1। তাহলে আমরা 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম, কোনো সমস্যা না। কিন্তু আই রিপিট, সিভি এর ডেফিনেশন হচ্ছে ডিইউ বাই ডিটি, সিপি এর ডেফিনেশন হচ্ছে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সিভি এর ডেফিনেশন হচ্ছে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে দেখো আমরা কিন্তু 2 নাম্বারের সলিউশনটাও করে ফেলেছি। এখন আমরা চলে যাই 3 নাম্বার প্রশ্নের সলিউশনে। ঠিক আছে, তাহলে এখন আমাদের 3 নাম্বার যে প্রশ্নটা, এইটার আইডিয়ালও হইতে পারে, রিয়েলও হইতে পারে।
ঠিক আছে, আজকে আজকে লাস্টে যে কি দারুণ একটা জিনিস হবে সেটা তুমি চিন্তাও করতে পারো না। তাহলে দেখো 3 নাম্বার কোশ্চেনটা বলতেছে T2 থেকে T3 পরিবর্তন, T2 থেকে T3 পরিবর্তন, T2 থেকে T3 পরিবর্তন, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনের ডিইউ কত, এই পরিবর্তনের ডিকিউ কত। ডিডাব্লিউ দিলে ভেরি ইজি, আমরা ডিডাব্লিউ খুব সহজেই বের করে ফেলতে পারতাম। ডিকিউ এবং ডিইউ আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো এটাও কিন্তু আমরা খুব সহজে করতে পারি ফর এনি ফর্ম। কেমন করে করতে পারি দেখো, আমরা কিন্তু জানি ডিইউ একটা স্টেট ফাংশন, আমরা এই জিনিসটা জানি। মানে আমরা যদি টোটাল অন্তস্থ শক্তির পরিবর্তন সবগুলা পয়েন্ট ঘুরে আগের পয়েন্টে আসি, মানে বোঝো আমি যদি T1 থেকে ঘুরে T1 এ আসি, আমার ডিইউ এর মান হবে 0। তার মানে আমি উল্টা দিক দিয়ে কি বলতে পারি দেখো ভাইয়া, আমরা উল্টা দিক দিয়ে এরকমও বলতে পারি যে ইউ, আমরা যদি এইখান থেকে এইখানে যাই, দেখো আমার T2 থেকে T3, আমি যদি এই পথে যাই আর এই পথে যাই, আমি দুইটাতেই কি T3-তে আসলাম না? তার মানে আমার একই বিন্দুতে অন্তস্থ শক্তি একই হবে। আবারও বলি ভাইরা, একই বিন্দুতে অন্তস্থ শক্তি একই হবে। তার মানে আমরা যদি এই দিক থেকে এখানে যাই বা এখান থেকে এখানে যাই, আমার অন্তস্থ শক্তির পরিবর্তন একই হবে। তাহলে আমি যদি এইখান থেকে এইখানে যাই, তাহলে দেখো এই পাথটা আমাকে মেনটেন করতে হয়, তাই না? এই পাথের ক্ষেত্রে এই পাথটা কি ছিল আমাদের? সম আয়তন। তাহলে সম আয়তনে আমি 2 থেকে 1-এ যাচ্ছি, তাহলে u1 মাইনাস u2, কারণ আমি 2 থেকে 1-এ যাচ্ছি। এইটা প্লাস 1 থেকে 3-তে যাওয়া, মানে u3 মাইনাস u1। দেখো আমি কি করলাম ভাইরা, বোঝো এই জায়গাটাই কিন্তু তোমাদের অঙ্কের আসল। এইখান থেকে এইখানে যাওয়া, এইখান থেকে এইখানে যাওয়া, 1 থেকে 2 বাদ, 3 থেকে 1 বাদ, এটা ইকুয়ালস টু হবে u3 মাইনাস u2। মানে 2 থেকেও 3-তে গেলাম, 1 হয়ে গেলাম, এই দেখো 1 হয়ে গেলাম, 1 ছাড়া গেলাম, 1 হয়ে গেলাম, 1 ছাড়া গেলাম, কিন্তু আসছি কোথায়? T3-তে না। আমরা আসছি কোথায়? T3-তে না। এখানেও u3। এইটা হচ্ছে স্টেট ফাংশন, এর লাইন থেকে আমরা লিখতে পারি। এটা কিন্তু অলওয়েজ সত্য, এই জায়গা থেকে আমরা এটা লিখতে পারি। এটা রিয়েল এবং আইডিয়াল বোথ কেসে সত্য, রিয়েলেও সত্য, আইডিয়ালেও এটা সত্য, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। যেটা দেখাইতেছি এটা ভেরি সিম্পল জিনিস। তাহলে এবার দেখো এই জিনিসটা কি ছিল, দেখো u1 থেকে u2, u1 থেকে u2, ভালো করে খেয়াল করো ভাইয়ারা, u1 থেকে u2 মানে এই যে এই পাথের অন্তস্থ শক্তির পরিবর্তন একটু আগে আমার বের করাই ছিল, এটা উল্টা। তাহলে এটা কিন্তু আমার জানা, এই মানটা কত, এটা ছিল সম আয়তন। তাহলে NCV T1 মাইনাস T2। তাহলে এটা আবার এটা এই প্রক্রিয়াটা কি? সমচাপ। তাহলে এটা যাবে NCP T3 মাইনাস T1। তাহলে এইটুকুটাই হবে আমার অন্তস্থ শক্তির পরিবর্তন, মানে ডিইউ। এই অ্যান্সারটা কিন্তু আমার হয়ে গেল, আমার ডিইউ শেষ। তার মানে আমরা ডিইউ কিন্তু পেয়ে গেছি ভাইয়ারা, আমরা ডিইউ পেয়ে গেছি। আর ডিডাব্লিউ যে কোনো গ্যাসের ক্ষেত্রে অন্তর্ভুক্ত ক্ষেত্রফল বের করলেই হয়। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এই যে ডিইউ, এই ডিইউ হচ্ছে এই গোটাটা, তাহলে আমাদের ডিইউ আমরা পেয়ে গেলাম। আর এই ডিডাব্লিউ মানে ভাইয়ারা কি হবে? ইন্টিগ্রেশন পিডিভি। তাহলে এই ডিইউ এর জায়গায় আমি ডিইউ তো পাই, ডিডাব্লিউ, এই ডিডাব্লিউ মানে হচ্ছে এই কার্ভটার এই যে এই পুরা ক্ষেত্রফল, এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তার মানে এইটুকুটা P1, এই গোটাটা P2। তাহলে হাফ P1 প্লাস P2 V2 মাইনাস V1, এটা হচ্ছে ডিডাব্লিউ। এই যোগ করে দিলে আমাদের সলিউশন কিন্তু হয়ে গেল। এটা কিন্তু রিয়েল এবং আইডিয়াল দুইটা কেসের জন্যই হচ্ছে।
এখানে কিন্তু কোথাও আমি আইডিয়ালের কোনো কেস বিবেচনা করিনি। এখন আসি তোমাদের কাছে আমার আসল প্রশ্নে ভাইয়ারা, কে কে এটার উত্তর দিতে পারো আমি এটা একটু দেখি তোমাদের কাছে, ঠিক আছে? এটার আমি আসলেই চাই তোমরা সবাই প্রশ্নটার উত্তর দাও, ঠিক আছে? এইখানে আমরা আসল খেলাতে আসলাম এবং এখানে তোমাদের জন্য একটা ওপেন এন্ডেড কোশ্চেন দিয়ে আমার গ্রুপে একটা পোল চালাই দিব, দেখি কয়জন এই বাংলাদেশে তোমরা ঠিক উত্তর দিতে পারো, ঠিক আছে? একবারে ওপেন এন্ডেড কোশ্চেন। আবার আমরা এই গ্রাফটা আঁকলাম, ঠিক আছে? দেখো এখানে এই এখানে ছিল T1, এখানে ছিল T2, এখানে ছিল T3। আমরা এটাকে ধরলাম V1, এটাকে ধরলাম V2, এটাকে ধরলাম P1, এটাকে ধরলাম P2। কোনো সমস্যা আছে ধরলে? কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে দেখো, এই প্রক্রিয়াটাকে আমরা সমচাপ বলতেই পারি, তাহলে এটা আমাদের আইডিয়াল গ্যাসের সাথে মিলে তুলনামূলক নাম অনুযায়ী। এটাকে আমরা সম আয়তন বলতে পারি, এটাও আমাদের আদর্শ গ্যাসের সাথে মিলে তুলনামূলক, কোনো সমস্যা নাই। সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এই লাইনটা কি আইডিয়াল অর রিয়েল? দেখি তোমরা কি উত্তর দাও, বলে একটু দাও তো, এখন একটু কমেন্ট করো তো ভাইয়ারা। এটা কি কখনো রিয়েল গ্যাস মানে আইডিয়াল গ্যাসের গ্রাফ হতে পারে? মানে এটা কি আইডিয়াল হতে পারে? আসি, অনেক জায়গায় দেখলাম তোমরা অনেকে তো সলিউশন দেখতেছো, অনেকে বলতেছো এটা অ্যাডিয়াবেটিক প্রসেস। তো আমি আবার গ্রাফটাকে একটু ভালো করে স্থানাঙ্কগুলো দিই, ঠিক আছে? তো এখানে এই পয়েন্টের স্থানাঙ্ক যদি আমি দেই, ধরো P1, V1, T1, এটা হবে P2, V2, T2, এটা হবে P3, V3, T3। আমি এই তিনটা স্থানাঙ্ক তো দিতেই পারি। মজার কথা শোনো, এই লাইনটাতে P1, P2, P3, PVT তাপগতির যে তিনটা চলক, তিনটাই একসাথে পরিবর্তন হচ্ছে। আই রিপিট, তিনটাই একসাথে পরিবর্তন হচ্ছে। কিন্তু তিনটা একসাথে পরিবর্তন হয়েও এখানে কি কোথাও আছে যে তিনটা একসাথে পরিবর্তন হয়েও কোনোভাবে DU সমান 0 আমরা দেখাইতে পারবো, DQ সমান 0 দেখাইতে পারবো, অথবা এন্ট্রপির পরিবর্তন সমান 0 দেখাইতে পারবো? আচ্ছা, এত দূর যাওয়ারও দরকার নাই। অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় মজার কথা ভালো করে খেয়াল করো, এই প্রক্রিয়াটাতে PVT একসাথে চেঞ্জ হয়, আমার কোনো সমস্যা নাই, তিনটাই চেঞ্জ হয়। এবং আমি যখন PV গ্রাফ আঁকি, ভালো করে খেয়াল করো ভাইয়ারা, আমি যদি PV গ্রাফ আঁকি, এখানে যদি P দেই, এখানে যদি V দেই, অ্যাডিয়াবেটিকের গ্রাফ সমষ্ণ থেকে একটু খাড়া হয়, গামা গুণ খাড়া হয়। গ্রাফটা কিন্তু বক্ররেখা হয়। আই রিপিট, এই গ্রাফটা কিন্তু বক্ররেখা হয় এবং এই গ্রাফের এই পয়েন্টের টেম্পারেচার T1 আর এই পয়েন্টের টেম্পারেচার T2 হলে T1 সমান নট ইকুয়াল টু T2। মানে এই গ্রাফ আর এই গ্রাফের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। মানে এখানে ওয়াই অক্ষে প্রেশার আছে, এখানেও ওয়াই অক্ষে প্রেশার আছে, এখানেও এক্স অক্ষে ভলিউম আছে, এখানেও এক্স অক্ষে ভলিউম আছে। ভালো করে বোঝো, সেই ক্ষেত্রে অ্যাডিয়াবেটিকের গ্রাফ কার্ভ হতেই হবে, কোনোভাবেই স্ট্রেট লাইন অ্যাডিয়াবেটিকের গ্রাফ হতে পারবে না, কোনোভাবেই পারবে না। কারণ এই ক্ষেত্রে P ইজ প্রপোর্শনাল টু V টু দি পাওয়ার মাইনাস গামা, এবং এখানে T স্থির লাগে না। ভাই এই জিনিসটা বোঝো, T স্থির লাগে না, ঠিক আছে? T স্থির লাগে না, তার মানে এই কার্ভটা অ্যাডিয়াবেটিক না। এই জিনিসটা আগে মাথার মধ্যে ঢোকাও যে এই জিনিসটা কোনোভাবেই অ্যাডিয়াবেটিক না, এই জিনিসটা কোনোভাবেই অ্যাডিয়াবেটিক না, ঠিক আছে? এটা ভালো করে আগে বোঝো যে এই জিনিসটা কোনোভাবেই অ্যাডিয়াবেটিক প্রসেস না। তাহলে এখানে একজন কমেন্ট করেছো DQ সমান যদি 0 হয় তবে আইডিয়াল হতে পারে, কিন্তু DQ ইজ নট ইকুয়াল টু 0 হলে গ্রাফটি বাস্তব গ্যাসের ক্ষেত্রেই সম্ভব হতে হবে। আমার অভিমত, তোমাদের সবার অভিমত আমি ভেঙে দিব এখন, কি জাদু করাবো দেখো। এবং এই জাদুটা তোমরা যারা আসনি তারা সেই মিস করবে। এখন জাদু দেখো ভাইয়ারা, এর জন্য গ্রাফের বেসিক লাগবে। তাহলে সবাই এইটা ক্লিয়ার কিনা যে এটা অ্যাডিয়াবেটিক না?
ক্লিয়ার নাকি ক্লিয়ার না একটু তাড়াতাড়ি আমাকে কমেন্ট করো, এটা আমার জানা দরকার। এটা অ্যাডিয়াবেটিক না, এই জিনিসটা ক্লিয়ার নাকি ক্লিয়ার না, যে এই গ্রাফটা অ্যাডিয়াবেটিক না, ক্লিয়ার নাকি ক্লিয়ার না। একজন বলছে বুঝতে, আমরা একই গ্রাফে পিভি এবং টি সব কিছুর পরিবর্তন করব একটাই গ্রাফে। এই তাহলে এই ঠিক আছে, এখন বেশি করা লাগবে না, ঠিক আছে। এই তাহলে এই দেখো, এটাই কিন্তু আমাদের আগের দিনের গ্রাফ, আমরা মিলাই দিতে পারি, ঠিক আছে। দেখো মিলাই দিতে পারি কিন্তু আমরা, মানে আমরা এইখান থেকে একটা পয়েন্ট নিলাম, এখান থেকে একটা পয়েন্ট নিলাম, এখান থেকে একটা পয়েন্ট নিলাম, এখান থেকে আরেকটা পয়েন্ট নিলাম। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা ছিল আমার V2, এটা ছিল আমার V1, এটা ছিল আমার P2, এটা ছিল আমার P1, কোনো সমস্যা নাই কিন্তু। এই পয়েন্টটা এই রেখার উপরে, এই পয়েন্টটা আরেকটা রেখার উপরে, এই পয়েন্টটা আরেকটা রেখার উপরে, এই পয়েন্টটা আরেকটা রেখার উপরে। তার মানে এইখানকার টেম্পারেচার T1, মানে টেম্পারেচারগুলো, এটা T1 হলে এটা যদি T2 হয় টেম্পারেচার, তাহলে এইগুলো অন্য, ধরো এটা T3 T4, প্রত্যেকটা আলাদা টেম্পারেচার। এই প্রত্যেকটা আলাদা টেম্পারেচার নিয়ে আমরা যদি প্রত্যেকটা আইসোথার্মাল কার্ভ থেকে একটা করে যদি আমরা পয়েন্ট নেই, তাহলেও কিন্তু আমরা আইডিয়াল গ্যাসের কাহিনী বানাইতে পারি। কেমন করে বানাইতে পারি দেখো, সব কিছু বাদ দাও, জাস্ট একটা জিনিস খেয়াল করো, এটা পি অক্ষ, এটা ভি অক্ষ। গ্রাফটাকে এবার সুন্দর করে আঁকি, এখানে পি, এখানে ভি, তাহলে গ্রাফটা আছে এরকম। এবং তুমি দেখছো এই রেখাটা আর এই রেখাটা তোমাদের সব কিছু মানে, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক তুমি জানো যে আগে V3 P3 T3, এই পয়েন্টের স্থানাঙ্ক তুমি জানো যে V1 P1 T1। এই দুইটা জানলেই সরলরেখার ইকুয়েশন কি ভাইয়ারা, একটু সরলরেখার ইকুয়েশনটা বাইর করে দেখো। তাহলে এই সরলরেখার চলক হচ্ছে P, V। P, V তো না, আমাকে V, P লিখতে হবে, আগে x পরে y। তাহলে আমরা যদি সরলরেখার সমীকরণ বানাই, তাহলে দেখো V মাইনাস V1 এই দুই বিন্দুগামী, V1 মাইনাস V3, P মাইনাস P1, P1 মাইনাস P3। দেখো ক্লিয়ার হয়ে যাবে কথা, একবারে ঝকঝকা ফকফকা। তাহলে এখান থেকে যদি আমরা, আমাদের লাগবে কি, y অক্ষে আছে P, তাহলে আমরা যদি Pটা বাইর করি, দেখো ভাইরা P যদি আমরা বাইর করি, তাহলে P না তো, প্রথমে P মাইনাস P1 যদি আমরা বাইর করি, তাহলে এটাকে গুণ করে দেব, P1 মাইনাস P3 ডিভাইডেড বাই V1 মাইনাস V3 ইন্টু V মাইনাস V1 ডিভাইডেড বাই V1 মাইনাস V3। এই পিটাকে ওদিকে পাঠাই দিই, P1টাকে দেখো পাঠাই দিলাম, প্লাস P1। এখন একটা জিনিস দেখো ভাইয়ারা, V1 এবং V3 তুমি কি দেখতে পাচ্ছ, V1 এবং V3, আসলে V3 তো না, এটা T3, কিন্তু এখানে V3 দিয়ে প্রকাশ করছি, এটাকে V2 হলে এটা V3 হবে। এটা যদি V3 দিই, মানে জাস্ট V3 যদি আমি দেই এই সাথে মিলানোর জন্য, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই V3 আর এই হলো V1, V1 ছোট, V3 বড়, তার মানে এই জিনিসটা নেগেটিভ আসবে, এটা এই গোটা মানটা আসলে একটা প্লাস মান আসবে। তার মানে এই ইকুয়েশনটা, এই লাইনটার ইকুয়েশনকে মিলছে। এইটুকুটা যদি তুমি মিলাও, দেখো P1 মাইনাস P3, দেখো P1 নিচে P3 উপরে, তাহলে এটা নেগেটিভ। দেখো P1 মাইনাস P3, দেখো P1 এবং P3 মানে এটা P1 এটা P3, তাহলে P3 বড়, তাই না? মানে সোজা কথা, তুমি একটা সরল রেখার ইকুয়েশন পেলা। কিন্তু এই রেখাটাকে তুমি কি লিখতে পারো, ক্যালকুলেশন পরের কথা, এটাকে m যদি তুমি ধরো, m ইন্টু ভি প্লাস সি, এই আকারে তুমি প্রকাশ করতে পারো একটা জিনিস দেখো। এবং কোনোভাবে যদি এই এমটাকে m ইজ প্রপোর্শনাল টু টি বাই ভি স্কোয়ার তুমি দেখাইতে পারো, তাহলে তুমি বলতে পারবা যে এই গ্রাফটা আইডিয়াল। এখন বাকিটা আমি উত্তর এখন দিব না ইচ্ছা করে, আমি কি করব জানো ভাইয়ারা, তোমাদের প্রত্যেককে আলাদা আলাদা মান দিয়ে দিব, ঠিক আছে? প্রত্যেককে আলাদা আলাদা মান দিয়ে দিব, ঠিক আছে? টিটা উজ্জ, ওটা প্রবলেম না। প্রত্যেককে যদি আলাদা আলাদা মান দেই, দেখো এটাকে পি, আইডিয়াল গ্যাসের পিভি সমান এনআরটি সূত্র
মানানো 100% সম্ভব। কেমন করে সম্ভব দেখো, আমরা যদি জাস্ট এই গ্রাফটাতে তোমাদের এই গ্রাফটাতে মান দিয়ে দিই, দেখো এটা ভি ইন লিটার এককে দিলাম, এটা পি ইন এটিএম অ্যাটমসফিয়ার ইউনিটে দিলাম। তো আমি ধরো এইটা দিলাম 2, এইটা দিলাম 5, তোমাদের যার মনে যা ইচ্ছা তোমরা মান নিয়ে নাও, আমার কোনো সমস্যা নাই। যা ইচ্ছা মান নাও, রিপিট, যা ইচ্ছা মান তুমি নিয়ে নাও। এইখানে তুমি দিলা, এইখানে দিলা ধরো তুমি 4 অ্যাটমসফিয়ার, এখানে দিলা 8 অ্যাটমসফিয়ার, কোনো সমস্যা নাই। 8 এটিএম 4 এটিএম 2 5 ইচ্ছা মতো আমি মান দিলাম, তোমার যা ইচ্ছা মান দিয়ে নাও। তাহলে একটা জিনিস দেখো ভাইয়ারা, এই বিন্দুর স্থানাঙ্ক, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক তুমি লিখতে পারো 5,4, এই বিন্দুর স্থানাঙ্ক তুমি লিখতে পারো 2,8। এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ তুমি বের করতে পারো। টি পরের কথা, টি পরে মিলাবো আমরা। এই দুই বিন্দুগামী সরলরেখার তুমি ইকুয়েশন কিন্তু লিখতে পারো। দেখো ভাইয়ারা কি ইকুয়েশন তুমি লিখতে পারো, তুমি লিখতে পারো পি মাইনাস, মানে এক্স দিয়ে শুরু করি, তাহলে পি মাইনাস, এখানে পি এর মান কত 8 ডিভাইডেড বাই 8 মাইনাস 4 ইকুয়ালস টু ভি মাইনাস 2 মাইনাস 5। তাহলে তোমরা সুন্দর করে যদি যোগ করো, তাহলে পি মাইনাস 8/4 সমান ভি মাইনাস 2 ডিভাইড বাই মাইনাস 3, সুন্দর করে যদি গুণ দেই মাইনাস 3p প্লাস 24 সমান 4v মাইনাস 8। তাহলে আমরা এখান থেকে কি পাই, 3p প্লাস 4v সমান 3p 4v, এটা দেখে গেল, এদিকে আসলো 32। আমরা এই একটা ইকুয়েশন পাই। এবার দেখো এর উপরে যদি আমি যে কোনো একটা বিন্দু, তোমার ইচ্ছা মতো একটা বিন্দু ধরে নাও, খেয়াল করবা এই বিন্দুটার পি এর মান এবং ভি এর মান এই সীমায় যেন মধ্যে থাকে, নাহলে তো লাইনকে স্যাটিসফাই করবে না। তুমি ইচ্ছা মতো একটা পি এবং একটা ভি ধরে নাও ভাইয়া, ইচ্ছা মতো একটা পি এবং ভি ধরে নাও, ইচ্ছা মতো তোমার মনে যা চায় তুমি তাই ধরে নাও, যা তোমার মনে চায় ভাইয়া তাই ধরে নাও তুমি পি এবং ভি এর মান। তোমার মনে যেটাই চাচ্ছে সেটাই তুমি ধরে নাও। আমার মনে ছিল আমি পি এর মান ধরে নিলাম 6 ATM, আমার মনে ছিল, তোমার যা ইচ্ছা তুমি ধরে নাও। 6 ATM ধরে এই রাশিতে যদি বসাই, তাহলে 3 × 6 প্লাস 4 × ভি সমান 32, এখান থেকে 4v সমান পায় এটা মাইনাস 18 সমান 14, এখান থেকে ভি পাই 3.5 লিটার। তাহলে দেখো পি পাইলাম, ভি পাইলাম না, পাইলাম তো তাই না? এবার তুমি যদি পিভি সমান এনআরটি ইউজ করে যদি এই লাইনটাকে সিদ্ধ করে প্রত্যেকটা পয়েন্টের সাথে যদি মিলে, তার মানে তুমি বুঝবা যে এই লাইনটাও আইডিয়াল গ্যাস সিদ্ধ করতে পারে। দেখো বিষয়টা, তাহলে এটা ভি পাইলা, তুমি পি পাইলা কত, পিও পাইছো, পি ধরছো 6, এই যে ভিও পাইছো। তাহলে তুমি একটা কাজ করো, পিভি সমান এনআরটি থেকে, এইটা তো তোমার ইচ্ছা মতো তুমি ধরছো, ঠিক আছে, এটা P4 দাও, এটা V4 দাও, এটা T4 দাও। তাহলে তুমি একটা কাজ করো, দেখো এই ইকুয়েশন থেকে যদি তুমি T4 বের করো, তাহলে দেখো T4 কি আসবে, P4 V4 বাই NR, আর এর মান অবশ্যই 0.021 ওইটাতে বসাও। তাহলে 6 × 3.5 ডিভাইডেড বাই 0.0821, এটা যদি তুমি ক্যালকুলেটরে টিপো তাহলে কিন্তু তুমি তোমার সেই কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবে। তো তোমার এইখান থেকে দেখো ভলিউমটা, এখান থেকে তোমার উত্তরটা যেটা আসছে, তোমার উত্তর আসবে 256 কেলভিন। কত আসবে, 256 কেলভিন। তো এটা যেহেতু এখান থেকে আনা, এটার অনুপাত কত পাওয়া গেল, আর এই যে মানটা, এই মানটা কিন্তু তুমি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে আনলা। ভালো করে দেখো, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে জাস্ট টেম্পারেচারটা বার করেছো, এই পয়েন্ট টেম্পারেচারটা। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এই প্রত্যেকটা পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য যদি P1 V1 বাই T1 বাইর করো, এই পয়েন্টের জন্য যদি P1 V1 বাই T1 বাইর করো, এই পয়েন্টের জন্য যদি P1 V1 বাই T1 বাইর করো, দেখবে সমান আসবে।
তার মানে এটা আইডিয়ালও হতে পারে হয়তো, তাই না? তাহলে আইডিয়াল কি আসলে সব সময় হতে পারে নাকি কখনো হতে পারে? এই প্রশ্নটা আমার তোমাদের কাছে থেকে গেল। আমি পোলে দিয়ে দেবো, তোমরা আমাকে উত্তর দিবা যে এই কার্ভটা কি অল দ্য টাইমই আইডিয়াল নাকি কখনো কখনো আইডিয়াল আর কখনো কখনো রিয়েল। ভালো করে শুনে নাও ভাইয়ারা, সব সময় কি আইডিয়াল নাকি কখনো কখনো আইডিয়াল কখনো কখনো রিয়েল, এই কার্ভটা এটা তোমরা আমাকে বলবা, ঠিক আছে? এটা কমেন্টে আমাকে উত্তর দিবা। এখন আমি একটু ফিল করাই যে এখানে ভাইয়ারা ঘটনাটা কি ঘটছে। তোমরা আসলে তাপগতীয় প্রক্রিয়া 4টা জেনে অভ্যস্ত ভাইরা। দেখো, তোমরা মনে করো 4টা প্রক্রিয়া, একটা হচ্ছে সম আয়তন, সমচাপ, সমষ্ণ, রুদ্ধতাপ। এই 4টা প্রক্রিয়া তোমরা জানো, কারণ তোমাদের বইয়ে দেওয়া আছে। এই 4টা প্রক্রিয়া ছাড়া যে আইডিয়াল গ্যাস হতে পারবে না ভাইয়া তা কিন্তু না। আরও একটা প্রক্রিয়া আছে, আইসো সামথিং, মানে যে কোনো কিছু কনস্ট্যান্ট হতে পারে। বাট দ্য ফ্যাক্ট ইজ, যদি তোমার P1V1/T1, ভালো করে খেয়াল করো, P1V1/T1 সমান P2V2/T2 হয়, যদি এটা হয় তাহলে আইডিয়াল হবে। এখানে যদি গ্রাফে মান দেওয়া থাকতো আমরা 1 নিমিষে চেক করতে পারতাম যে P1V1/T1 সমান P2V2/T2 হচ্ছে কিনা। মান দেয়নি, কিন্তু আমরা দেখাইতে পারি যে এটা আইডিয়াল হওয়া সম্ভব। এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, ভাইয়া এটা কি অলওয়েজ আইডিয়াল? এটা কি অলওয়েজ আইডিয়াল নাকি সামটাইমস? এই কোশ্চেনটা পোলে অ্যান্সার দিবা তোমরা। এখন না, এখনো দিতে পারো, দিলে সব সময় আইডিয়াল নাকি কিছু কিছু সময় আইডিয়াল, ঠিক আছে? তো আইসো সামথিংও হতে পারে। এই প্রক্রিয়াটা কি, দেখো বিষয়টা এরকম, আমার যখন ভলিউম বাড়ছে, দেখো আমার যখন ভলিউম বাড়ছে আমার প্রেশার কি হচ্ছে, দেখো প্রেশার কমছে। ভলিউম বাড়ছে, প্রেশার কমছে, টেম্পারেচার ফিক্স নাই, ওও কখনো বাড়ছে কখনো কমছে, কখনো বাড়ছে কখনো কমছে। তার মানে ভলিউম মানে তাপ সুপরিবাহী। দেখো এখানে খুব ভালো করে একটা কথা বলা আছে, তাপ সুপরিবাহী, মানে গ্যাসটা আদর্শ হতেও পারে। কিন্তু দেখো আমি এখানে হিট দিলাম, ভলিউম আমার বাড়ছে, প্রেশার কমছে, তার সাথে ধরো টেম্পারেচার কখনো বাড়ছে, টেম্পারেচার কমছে। এই যে টেম্পারেচার বাড়ছে এবং কমছে, এইটাতে অল দ্য টাইম এই রিলেশনটা যদি ম্যাচ করে তাহলে এটা আইডিয়াল হতেই পারে। এই জিনিসটা আইডিয়াল হতেই পারে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সবসময় আইডিয়াল নাকি কখনো কখনো রিয়েল? তো এই প্রশ্ন রেখে আজকে ক্লাস শেষ করছি।